তো অ্যাডভান্স রিডিং রাইটিং এর 1 থেকে 10 পর্যন্ত মডেলগুলো একটু তোমাদের পড়তে বলেছিলাম, ছোট ছোট মডেলগুলো। আচ্ছা, জি স্যার। কারো কোনো সমস্যা আছে কিনা সেটা পরে দেখব। আচ্ছা, তার সাথে আমি এদিকে তো সোশ্যোলজি চলতেছে, আমি ইডিপাস রেস্কের ইম্পর্টেন্ট ব্রিফ শর্ট এবং ব্রড কোশ্চেনগুলো আমি শেয়ার করে দিয়েছি, ঠিক আছে? একটু তোমাদের কাজ হবে প্রশ্নগুলো একটু পড়ে নেওয়া, হ্যাঁ, প্রশ্ন উত্তরগুলো। যদি কোনো জি প্রবলেম স্যার। থাকে সেটা নিয়ে আমরা একদিন একটু কথা বলবো, হ্যাঁ। আমি একটা সময় দিলাম 1 সপ্তাহ মতো, ওর ভিতরে তোমরা পড়ে ফেলবা। 7 তারিখ পর্যন্ত দেন স্যার। আজ 1 তারিখ, 1 সপ্তাহের মতো সময়। আগামী 8 তারিখে, হ্যাঁ, 8 তারিখে আমরা এটা নিয়ে আলোচনা করব যদি কোনো প্রবলেম থাকে। আচ্ছা, এটা গেল। এরপর আমরা চলে আসি আমাদের মেইন আলোচনার বিষয়ে। যদি যে মডেলগুলো আমরা দিয়েছি এই মডেলে যদি কারো কোনো প্রবলেম থাকে একটু বলতে পারো। স্যার 9 নম্বর মডেলটা একটু পড়াই দিলে ভালো হতো। 9 নম্বর, তার আগে কারো কোনো সমস্যা? 9 নম্বরের আগে? স্যার জি স্যার। হ্যাঁ, বলো স্যার বলো 10 বলো। নম্বর দেখাই দেন। আচ্ছা, 9 নম্বরের আগে, 10 নম্বরের আগে, মানে সিরিয়ালি একটু আসি। হ্যাঁ, স্যার আমার 4 চার নম্বরে নম্বর। একটু প্রবলেম ছিল। 4 নম্বর। আর কি একটু আর কি প্রবলেম, আমি দুইটা লাইন। একজন কথা বলো, আমি কারো দুইজন একসাথে বললে আমি বুঝতেছি না। হ্যাঁ, একজন বলো, একটু হাত তোলো, তোমরা হাত তোলো, আমি দেখি সিরিয়ালে আসে। হ্যাঁ, প্রথমে হচ্ছে মার্জিয়া, বলো মার্জিয়া, কি সমস্যা, কোন জায়গায়? স্যার 6 নম্বর প্যাসেজের একটা লাইন আর 10 নম্বর প্যাসেজটা একটু পুরোটা পড়াই দিলে ভালো হতো। আচ্ছা, তাহলে 6 নম্বরের লাইনটায় আসি। 10 নম্বরটা যেহেতু আরো কারো প্রবলেম আছে আমরা একসাথে পড়বো। 6 নম্বরে কোন লাইনটায় সমস্যা? ওই যে অ্যান ইলেকট্রিচুয়াল শুড কাম আউট অফ হিজ আইভরি টাওয়ার, এই জায়গায় আইভরি টাওয়ার বলতে আর কি কি ও, বুঝাইলো এটা আইভরি বুঝলাম না। টাওয়ার একটা ফ্রেজ, বুঝতে পারছো? স্পেশাল একটা মিনিং বোঝায় এটা দিয়ে। দেখি আমরা ওটা দিয়ে কি বোঝাই। আইভরি টাওয়ার, হ্যাঁ। স্যার এই লাইনটাতে আমারও সমস্যা। হ্যাঁ, মানে আরামদায়ক জায়গা বা এরকম কিছুকে বোঝায়, ঠিক আছে? মানে যেটা নিয়ে মানুষ একটু নিজেকে আলাদা রাখে, হ্যাঁ, আলাদা রাখে, অন্যের সাথে মিশতে চায় না, এমন একটা ফ্রেজ বলতে ব্যবহার করা হয়। দেখো, আ স্টেট অফ প্রিভিলেজ সিক্লুশন অর সেপারেশন ফ্রম দ্য ফ্যাক্টস এন্ড প্র্যাকটিক্যালিটিস অফ দ্য রিয়েল ওয়ার্ল্ড, মানে কল্পনার জগতে থাকা, হ্যাঁ, মানে বাস্তব জগৎ থেকে একটু দূরে থাকা, নিজের সুবিধাজনক অবস্থানে নিজেকে রাখা। এমন একটা বলি না আমরা, যে একটা কথা আছে, আমি তো ভুলে গেলাম কথাটা। আহ, উফ, একটা কথা আছে যে মানে আরামদায়ক জায়গা, সুবিধাজনক জায়গা এবং নিজের 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 জন্য একটা আলাদা অবস্থান তৈরি করে নেওয়া, হুম, এরকম একটা বিষয়কে বোঝাতে ব্যবহার করা হয়। একটা দেখো, টু লিভ অর বি ইন আইভরি টাওয়ার ইজ টু নো অ্যাবাউট অর ওয়ান্ট টু অ্যাভয়েড দ্য অর্ডিনারি অ্যান্ড আনপ্লেজেন্ট থিংস দ্যাট হ্যাপেন ইন পিপলস লাইফ, মানে খারাপ জিনিসগুলোকে এড়িয়ে চলা, ঠিক আছে? তো খারাপ জায়গাগুলো থেকে এড়িয়ে চলে নিজের মতো করে একটা ভালো অবস্থান তৈরি করে নেওয়া, এইটাকে মেনলি বোঝাতে ব্যবহার করা হয়। হুম, দেখো এইখানে যে মনে করো কেউ আছো যে তোমরা বাবার টাকা পয়সা আছে, সে সবসময় নিজের মতো সুখে শান্তিতে বসবাস করতে চায়, সে কোনো ঝামেলা জড়াতে চায় না, সে কোনো ঝামেলা নিতে চায় না, হ্যাঁ, বা কোনো বাস্তব জগতের সাথে মিশতে চায় না। সে সবসময় মনে করে যে আমি এখানে ভালো আছি, এই অবস্থানে ভালো আছি, এটাকে বোঝায়, হ্যাঁ। তা সেখান থেকে ফিরে আসতে বলছে। তাই বলছে, দেখো কোথায় গেল, কত নম্বর লাইন, এই যে অ্যান ইন্টেলেকচুয়াল শুড কাম আউট অফ হিজ আইভরি টাওয়ার। আইভরি টাওয়ার মানে কি? যে তার অবস্থান, যে হচ্ছে ইন্টেলেকচুয়াল, যে হচ্ছে বুদ্ধিমান, তাই তো, সে যদি মান সম্মানের দায়ে কোনো কিছু বলতে না যায়, সমাজের জন্য ভালো কিছু যদি সে না ভাবে, তাহলে কি হলো বলো? তাহলে তাকে কি ইন্টেলেকচুয়াল বলা যাবে? বলো তো। স্যার না না স্যার। স্যার। হ্যাঁ, মনে করো সমাজে আস্তে আস্তে দুর্নীতি বেড়ে যাচ্ছে, বা হচ্ছে গ্রামে বা যে এলাকায় থাকা হয় সেখানে মানে খারাপ মানুষের অত্যাচার বেড়ে যাচ্ছে,
তুমি ভাবতেছো যে আমি আবার কিছু বলতে যাব, আমি বলতে গেলে যদি আমার মান সম্মান নষ্ট হয়ে যায়, হ্যাঁ কি বলতে গিয়ে কি বলে আমাকে, এই ভয়ে তুমি ধরো তাদেরকে কিছু বলছো না। হ্যাঁ তাহলে কি কি হচ্ছে, তুমি একটা সুবিধাজনক জায়গাতে নিজেকে গুছিয়ে রেখেছো, লুকিয়ে রেখেছো, তাহলে তোমাকে কিন্তু ইন্টেলেকচুয়াল বলা যাবে না। তুমি যতই বুদ্ধিমান হও, তুমি আসলে তোমার এই বুদ্ধির কোনো কাজ নেই। হ্যাঁ তাই বলতেছে যে তাদেরকে ওই আইভরি টাওয়ার থেকে বেরিয়ে আসতে হবে এন্ড ট্রাই টু এলিভেট আদার্স টু হিজ লেভেল, এবং সে যে লেভেলে উঠছে তাকে অন্যদেরকেও তো সেই লেভেলে নিয়ে আসতে হবে। তুমি একাই উন্নতি করেছো, একাই শিক্ষিত হয়েছো, একাই বুদ্ধিমান হয়েছো, এখন যদি মনে করো যে না ওদেরকে আমি বুদ্ধি শুদ্ধি দিব না, ওদেরকে আমি হেল্প করব না, তাহলে কি হবে বলো? তাহলে কি তোমাকে ইন্টেলেকচুয়াল বলা যাবে? আসলে বলা যাবে বলো? মনে করো তুমি নিজেকে সৎ মনে করো, তুমি কোনো অপরাধ করো না, কিন্তু তোমার চোখের সামনে দিয়ে অপরাধ হয়ে যাচ্ছে, তুমি কিছু বলতেছো না, তুমি কি আসলে তাহলে সৎ থাকবা? তুমি আসলে সৎ না তুমি অপরাধ কর্মে অন্যকে সাপোর্ট করতেছো? অপরাধ কর্ম অন্যকে সাপোর্ট। হ্যাঁ তাহলে তোমার এই সততা দিয়ে কোনো লাভ নাই তো। তোমার চোখের সামনে একটা অপরাধ হচ্ছে, তুমি বলতেছো যে আমি তো অপরাধের ভিতরে নাই, কিন্তু অন্যরা যে অপরাধ করতেছে তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ করছো না, কথা বলছো না, তাহলে তো তুমিও তো সেই দোষে দোষী। তাই এইটা সে বুঝে, তাই এবং তোমাকে বেরিয়ে এসে কি করতে হবে, তোমার নিচে যারা আছে তাদেরকেও এলিভেট করতে হবে। এলিভেট মানে কি, উপরে তোলা, আদার্স টু হিজ লেভেল, মানে তার নিজের লেভেলে। তাহলে আমার লেভেলে আমি যেন অন্যকেও তুলে আনতে পারি, সেই দায়িত্বটাও আমার রয়েছে সমাজে, এটা বলতে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, কি বুঝতে পেরেছো? জি স্যার। সমস্যা যাতে ছিল, বুঝতে পারো লাইনটা মিনিং? স্যার একজন পাশের শেষ লাইনটা বুঝে যাচ্ছে। হ্যাঁ বুঝি নাই, বলো আবার। একজন 5 নম্বর প্যাসেজের শেষ লাইনটা, আচ্ছা 5 নম্বর প্যাসেজের শেষ লাইন কি বলতেছে? আচ্ছা আমরা একটু পুরো প্যারাগ্রাফটাই পড়াই দিই মিলায়ে। বলছে আ কান্ট্রি হুইচ প্রোডিউসেস ম্যানুফ্যাকচার্ড গুডস ইজ নন অ্যাজ ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি। তাহলে একটা জিনিস চিন্তা করো, যে দেশে কৃষি পণ্য উৎপাদন করে তাদেরকে বলা হয় কি, এগ্রিকালচারাল কান্ট্রি। আর যে দেশ ম্যানুফ্যাকচার্ড গুড প্রডিউস করে, মানে সে প্রক্রিয়াজাতকরণ করে পণ্য তৈরি করে, তাদেরকে বলা হয় ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি। আসলে আমরা কোন কান্ট্রির প্রতি বেশি আগ্রহী বলো তো, ইন্ডাস্ট্রিয়ালাইজ আর এগ্রিকালচারাল কান্ট্রি, কোনটা? আমরা এগ্রিকালচারাল। ইন্ডাস্ট্রিয়ালাইজড। কিন্তু আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজটা ভালো নাকি এগ্রিকালচারাল কান্ট্রিটা ভালো, কোনটা আসলে ভালো? এগ্রিকালচারটা ভালো, কিন্তু আমরা পৃথিবীতে নতুন কিছু নিয়ে আসি, এগ্রিকালচারের মাধ্যমে কি করি, আমরা মাটি থেকে নতুন কিছু তৈরি করি, নতুন কিছু তৈরি করি, আর ওইটা নিয়ে গিয়ে অন্যরা কি করে, প্রক্রিয়াজাতকরণ করে। তাহলে আসলে কারা সবচেয়ে উন্নত হওয়ার কথা ছিল? আসলে আসলে কারা উন্নত হওয়ার কথা ছিল? এগ্রিকালচারাল। কারণ তারা পৃথিবীতে নতুন খাবার নিয়ে আসতেছে, আর তারা যা আছে সেটাকে প্রক্রিয়াকরণ করে এক মুরগি দিয়েই তারা শিক কাবাব বানাচ্ছে, সেটা দিয়ে তারা চিকেন বানাচ্ছে, সেটা দিয়ে তারা ললিপপ বানাচ্ছে, সবকিছুই বানাচ্ছে এক মুরগি দিয়ে। ঠিক আছে, তাদেরকে আমরা উন্নত বলতেছি, অথচ যে মুরগিটা বানাচ্ছে তাকে আমরা বলতেছি খ্যাত। তাদের যেন কোনো শিক্ষা নেই, দীক্ষা নেই। এটার জন্যই তো সমস্যা। দিন দিন মানুষ ইন্ডাস্ট্রিয়ালাইজড হচ্ছে, সিমেন্ট বালু দিয়ে মাটি ঢেকে দিয়ে তারা জুতা স্যান্ডেল বানাচ্ছে, তারা উন্নত। আর আমরা মাটিতে কর্ষণ করে কৃষি ফসল ফলাচ্ছি, মানুষের খাবার তৈরি করতেছি, যেটা মৌলিক জিনিস, তারা হচ্ছে আমার উন্নত দেশ। এই হচ্ছে পৃথিবীর সংজ্ঞা। হলো বলো? স্যার। হ্যাঁ বলো স্যার, প্যাসেজ নাম্বার 4। আচ্ছা এটাকে শেষ করি। হ্যাঁ আমি একটু এটা শেষ করি। তাই বলছে an industrialized country does not always produce enough food for its own needs। দেখো, একজন উন্নত দেশ তার নিজের প্রয়োজনের জন্যই যতটুকু খাবার প্রয়োজন সেটাই সে তৈরি করতে পারে না। it has to import food। তাকে কি করতে হয়? খাবার আমদানি করতে হয়। it relies on exports of manufactured products। অতএব ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টস সে এক্সপোর্ট করে। এক্সপোর্ট মানে কি? রপ্তানি করার মাধ্যমে সে যা টাকা ইনকাম করে তাই দিয়ে আবার কি করে, পে ফর দ্য ইম্পোর্টস উইথ দ্য মানি ইট আর্নস ফ্রম দ্য এক্সপোর্টেড গুড। অতএব সে এক্সপোর্টেড গুড থেকে যে টাকা আয় করে সেই টাকা দিয়ে সে কি করে, ওই খাবার পণ্য টাকাটা সে পে করে। এই কথা বুঝতে পেরেছো? অতএব উন্নতটা আসলে কে? আমরা ভাবতেছি উন্নত সেই যে প্রক্রিয়াজাতকরণ করতে পারে, আর যে মৌলিক জিনিস তৈরি করতে পারে সে উন্নত না। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়ালাইজড। ওকে, কি কথা বোঝা গেল? শেষের অর্থটা বোঝা গেছে? ইট রিলাইজ মানে কি, নির্ভর করে। ইট রিলাইজ অন এক্সপোর্টস অফ ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টস। তাহলে সে যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করেছে, উৎপাদন করেছে, সেটাকে এক্সপোর্ট করার মাধ্যমে যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে পেইজ ফর দ্য ইম্পোর্টস
তাই তো, আমদানির জন্য উইথ দ্য মানি, সেই টাকা দিয়ে, ইট আর্নস ফ্রম দ্য এক্সপোর্টেড গুড, তাহলে এক্সপোর্টেড গুড থেকে যে টাকা ইনকাম করছে সেটা দিয়েই সে ইম্পোর্টেড পেমেন্টটা করে থাকে। কি বোঝা গেল? স্যার। আচ্ছা, এবার 4 কার সমস্যা? স্যার আমার থার্ড লাইন, বিং ওয়াইজ দেয়ার গিফটস ওয়্যার নো ডাউট, ওই লাইনটার মানে বুঝতে পারিনি আমি। এটা তো তোমার ফার্স্ট ইয়ারে পড়ে ফেলা উচিত ছিল, কারণ গিফট অফ দ্য মেজাই থেকে এটা। জি স্যার, গিফট অফ দ্য মেজাই। অতএব তারা নিজেরাই মনে করো, তুমি আমাকে মনে করতেছো আমি খুবই বুদ্ধিমান ব্যক্তি, তাহলে তোমার মনে করো বিয়ে প্রোগ্রাম বা তোমার কোনো জন্মদিনের প্রোগ্রামে তুমি আমাকে দাওয়াত দিয়েছো, তাহলে আমি যে গিফটটা কিনবো তোমার জন্য কি আমি ছোট গিফট কিনতে পারি? বলো তো, কিনতে পারবো? না স্যার। কারণ না। আমার যে অবস্থানে তুমি আমাকে সম্মানজনক অবস্থানে রেখেছো, সেই সম্মানের খাতিরে হলেও, আমার টাকা থাকুক আর না থাকুক, ধার করে হলেও তোমার জন্য এমন একটা গিফট আমি নিয়ে যাব যেটা আমার সাথে যায় এবং তোমার কাছে মানানসই হয়। অতএব গিফট যে দেয় আসলে গিফট তাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে তো, যাকে দিচ্ছে তার কাছে। তাই বলতেছে মেজাইরা যেহেতু নিজেরাই ছিল ওয়াইজ ম্যান, তাহলে তাদের গিফটটা কেমন হবে? নিঃসন্দেহে তাদের গিফটটাও এরকম ওয়াইজ হবে, নাকি? জি স্যার। তাই বলছে বিং ওয়াইজ, এখানে হ্যাঁ বলছে কি দেয়ার গিফটস। আচ্ছা আমি বুঝতেছি, আমি লাইনটা বোঝাই দিচ্ছি, একটু ইয়া করো। বলছে বিং ওয়াইজ, একটা লাইনের সঙ্গে আরেকটা লাইনের সামঞ্জস্য আছে। আচ্ছা, বলছে বিং ওয়াইজ দেয়ার গিফটস ওয়্যার নো ডাউট ওয়াইজ ওয়ান্স, অতএব বুদ্ধিমান হওয়াতে তাদের গিফটও নিশ্চয়ই ওইরকম বুদ্ধিমান বা ওয়াইজ গিফট। এবং ওই যে বললাম যে আমার গিফট আমাকে রিপ্রেজেন্ট করবে, তাই না? কারণ আমার গিফট কি করবে? রিপ্রেজেন্ট করবে। তাই বলতেছে পসিবলি বেয়ারিং দ্য প্রিভিলেজ অফ এক্সচেঞ্জ ইন কেস অফ ডুপ্লিকেশন। মানে কি, এবার মনে করো আমরা ডুপ্লিকেট করতে ভালোবাসি কোনগুলোকে? কোনগুলোকে ডুপ্লিকেট করতে ভালোবাসি বলো তো? স্যার টাকা। না, টাকা না, টাকা না, যেটা একটা ঐতিহ্য, যেটা একটা ঐতিহ্য বহন করে সেটাই তো আমরা ডুপ্লিকেট করি, নাকি? স্যার কাপড়। কাপড় না না, মানে যে কোনো কিছু আমরা ডুপ্লিকেট কেন করি সেটার কথা বলতেছি আমি। যেটা বেশি ট্রেন্ডে থাকে, ট্রেন্ডে মূল্যবান, যে একটা ঐতিহ্য বহন করে, সেরকম কিছুকেই তো আমরা ডুপ্লিকেশন করি, তাই না? হ্যাঁ, কোন একটা গান কেন ডুপ্লিকেট করছি আমরা? দেখা যাচ্ছে গানের সুরটা ডুপ্লিকেট করে কথা লাগিয়ে আমরা লাগাচ্ছি, কারণ কি ওই গানটা সবার কাছে খুবই জনপ্রিয়। হ্যাঁ, তারপরে খাবার কেন? কারণ সবাই এটাকে পছন্দ করছে, এই জন্য সে ডুপ্লিকেট করতেছে। পোশাক কেন? সবকিছুই আমরা কোনো না কোনো ভাবে ডুপ্লিকেট করি, তাই না? কারণ কি ওইটা মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সুপরিচিত। তাই বলতেছে তাদের গিফটটা যেহেতু বুদ্ধিমান ছিল, আর সে কারণেই পসিবলি সম্ভবত বেয়ারিং দ্য প্রিভিলেজ অফ এক্সচেঞ্জ ইন কেস অফ ডুপ্লিকেশন, এ কারণেই হয়তো তাদের গিফটটাকে ডুপ্লিকেট করে অনেকে হয়তো এটা এক্সচেঞ্জ করার প্রিভিলেজও এর মধ্যে পেয়েছে, যে তারাও এরকম গিফট দেওয়ার প্রবণতা। তাহলে এখানে গিফটটা হয়তো ডুপ্লিকেট করা হয়নি, কিন্তু গিফট দেওয়ার সিস্টেমটা ডুপ্লিকেট করা হয়েছে। কোন রিলিজিয়নে বলো তো এটা? ক্রিশ্চিয়ান। হ্যাঁ, ক্রিশ্চিয়ান। ওই যে এক্সচেঞ্জ হয়ে গেছে, কোন জিনিসটা এক্সচেঞ্জ হয়েছে? ওই ট্রেডিশনটা এক্সচেঞ্জ হয়ে গেছে, যে মানুষও কি করছে ওই মেজাইদের মতো করে ক্রিশ্চিয়ান রিলিজিয়নেও এই ক্রিসমাস আসতে পারে গিফট দেওয়ার একটা প্রচলন আছে। কেন আছে? কারণ ওই তারা এই ট্রেডিশনটা শুরু করে দিয়ে গেছে। এ কারণেই বলতেছে বেয়ারিং দ্য প্রিভিলেজ অফ এক্সচেঞ্জ। প্রিভিলেজ মানে কি? সুবিধা বা সুযোগ। কিসের সুযোগ? এক্সচেঞ্জের সুযোগ। কি এক্সচেঞ্জের সুযোগ? গিফট এক্সচেঞ্জের সুযোগ। কেমন করে গিফট এক্সচেঞ্জ করছি? কারণ আমরা মনে করতেছি আমরাও মনে হয় ওই মেজায়ের মতো আমরাও আমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা অন্যজনের সাথে এক্সচেঞ্জ করতেছি। তারপরে একজন আরেকজনকে ভালোবাসছে। এই যে যেটা আমরা গল্পটা পড়লাম গিফট অফ দ্য মেজায়, সেখানে কি দুইজন কি এক্সচেঞ্জ করলো না? শুধু একজনই গিফট দিল? বলো তো? না, দুইজনই। তাহলে একটা এক্সচেঞ্জ হয়ে গেছে, তাই না? যে এই ঘটনাকে ডুপ্লিকেট করে মানুষ গিফট দেওয়ার যে প্রচলনটা, সেই প্রচলনটা শুরু করেছে। কারণটা কি? কারণ তারা ছিল জ্ঞানী এবং তাদের গিফটটাও ছিল এরকম জ্ঞানপূর্ণ, এবং মানুষ মনে করেছে না গিফট দেওয়ার মাধ্যমে একজনের ভালোবাসা আরেকজনের প্রতি শো করা যায়। এটার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কথাটা। কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে তার উপরে আর কারো কোনো সমস্যা? আচ্ছা দেখো, এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরটা বলো তো। বলছে ইজ দ্য সেন্টেন্স দ্য মেজাই
দ্য মেজাই ওয়ার ওয়াইজ মেন, ওয়ান্ডারফুলি ওয়াইজ মেন। এটা কি সিম্পল আর কমপ্লেক্স সেন্টেন্স? স্যার সিম্পল। হ্যাঁ সিম্পল সেন্টেন্স। এখন এক্সপ্লেইন করতে হবে, এখানে এক্সপ্লেইন করবা কেমন করে এটাকে সিম্পল করবা? সিম্পল আমি কিভাবে এক্সপ্লেইন করব? স্যার এখানে একটা শুধু ফাইনাইট ভার্ব আছে, সেটা হলো ওয়্যার। ওয়্যার, হ্যাঁ তারপর দেখো দ্য সেন্টেন্স ইজ সিম্পল সেন্টেন্স, কারণ কি দেয়ার ইজ অনলি ওয়ান ফাইনাইট ভার্ব, যেটা হলো ওয়্যার। দেখো সিম্পল একটা হিসাব, এভাবেই কোশ্চেন আসতেছে, কোশ্চেনে আসে আর কি। ওকে, এরপর আমরা তাহলে 10 নম্বরে যাব না, তার আগে সমস্যা আছে কারণ? স্যার আমার 9 নম্বর। আচ্ছা 9 নম্বরে, আচ্ছা মার্জিয়ার সমস্যা তো গেছে নাকি? আচ্ছা জি স্যার। ওকে, তাহলে আমরা 9 নম্বরে আসি। 9 নম্বরে কোথায় এটা সমস্যা? স্যার পুরোটা একটু পড়াই দিলে ভালো হতো। পুরোটা? আচ্ছা পুরোটা, তাই না? জি স্যার। এই জাতীয় প্যাসেজ গুলো আসলে দেওয়াটা আমার দেশের প্রেক্ষাপটে ঠিকই হয়নি এগুলো। খ্রিস্টান রিলিজিয়নের ট্রেডিশন গুলো এখানে আসলে ওইভাবে চলে না, এইসব প্যাসেজ দিয়ে লাভ কি? কারণ এখানে সেই বিষয়গুলো না জানলে একজন স্টুডেন্ট কিভাবে বুঝবে? আর এখান থেকে হঠাৎ করে একটা জিনিস তুলে এনে দিয়ে দিয়েছে, হ্যাঁ সে হঠাৎ করে টেনে তুলে হাতে তুলে ধরায় দেওয়ার মতো যে না বোঝো। ওকে দেখো, দিস ইজ আ ক্রিশ্চিয়ানাইজেশন। এই দিস ইজ বলতে কি বোঝানো হচ্ছে? দেখো যে কোন একটা প্যাসেজের একটা অংশ কেটে তুলে দিয়েছে, মানে আগেও বুঝি নাই পরেও নাই, এই জন্য এগুলো বুঝতে অনেক সময় সমস্যা হয়। আর যে ট্রেডিশন গুলো এখানে তুলে ধরা হচ্ছে সেগুলো তো তোমাদের কাছে অনেক অধিকাংশের কাছে পরিচিত না। ওকে বলছে দেখো, দিস ইজ আ ক্রিশ্চিয়ানাইজেশন অফ দ্য অ্যানশিয়েন্ট প্যাগান আইডিয়া দ্যাট দ্য এভারগ্রিন ট্রি রিপ্রেজেন্টস দ্য সেলিব্রেশন অফ দ্য রিনিউয়াল অফ লাইফ। এভারগ্রিন ট্রি কোনগুলো বলো তো? এভারগ্রিন ট্রি কোনগুলো জানো? যেগুলো সবসময় সবুজ থাকে যে গাছগুলো। এই জন্য কখনো তোমরা উপত্যকাগুলো, হ্যাঁ যে কিছু গাছ আছে যেগুলো সবসময় সবুজ, যেমন হচ্ছে তোমার কাঁঠাল গাছের পাতা কি মানে ঝরে যায়, তারপর হচ্ছে আম গাছের পাতা, তারপর হচ্ছে তোমার যে ক্রিসমাস ট্রি বলি না আমরা, ক্রিসমাস ট্রি, ওটা তো সবসময় একই রকম থাকে, ঠিক আছে? তারপর যে ঝাউ গাছ, হ্যাঁ তো বলতেছে যে কিছু কিছু গাছ আছে যেগুলো হচ্ছে এভারগ্রিন। আর এভারগ্রিন মানেই এখানে হয়তো দেখাচ্ছে ব্যাপারটা রিলিজিয়নের ব্যাপারটা কেমন ভাবে এসেছে তার কিন্তু একটা কথা আছে জায়গায়, এই জন্য এখানে রিলিজিয়াস ফেথের কথা আসছে। এই জায়গায় একটু রিলিজিয়াস ফেথটাকে একটু দূরে রেখে তারপর আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো অন্য কিছু মনে করো না, কারণ জি স্যার হ্যাঁ এই জায়গাতে বাদ দিতে হবে যে আমরা যে ধর্ম থেকেই আজকে একটা ফেসবুক ইউটিউবে একটা প্রশ্ন করছে আমাকে, হ্যাঁ একটা জানি না ছেলে না মেয়ে, সেটা প্রশ্ন করছে, স্যার আপনি কি খ্রিস্টান নাকি কনভার্টেড খ্রিস্টান? এই প্রশ্নটা করার মানেটা কি তোমরা কি আমাকে একটু বলতে পারবে? স্যার এই প্রশ্নটা একজন কেন করতে পারে? স্যার আপনি কি খ্রিস্টান নাকি কনভার্টেড খ্রিস্টান? মানে অরিজিনাল খ্রিস্টান বলে কোনো খ্রিস্টান আছে বলো তো? অরিজিনালিটি না স্যার। খ্রিস্টান বলে কি আছে? সাধারণত এইদিকে তো জন্মগত বলছে, যে ধর্মান্তর হওয়া। হ্যাঁ এখানে তো ভারতীয় উপমহাদেশে অরিজিনাল খ্রিস্টান বা মুসলিম বলে কেউ আছে বলতো? না ওইভাবে নাই। তাহলে এই উপমহাদেশে তো এই ধর্ম ছিলই না, তাই না? এটা এসেছে মনে করো 711-15 সময় থেকেই মোটামুটি ইসলাম ধর্ম প্রচার শুরু হয়েছে, তারপর এদিকে 1200 বা এর পরবর্তী ইসলাম ধর্ম এদিকে এসেছে ভারতীয় উপমহাদেশ, তারা ছিল হিন্দু বা সনাতন ধর্মের। তারপরে খ্রিস্টান রিলিজিয়াস এসেছে তো আরো পরে, প্রায় 1500 শতকের বলতে পারি শেষের দিকে বা 16 শতকের প্রথম দিকে, যেটা আমরা ভাস্কো দা গামা বা এদের মাধ্যমে যখন এদিকে আসা শুরু করলো তখন ইউরোপ থেকে খ্রিস্টান ধর্ম এখানে প্রচার শুরু করা হলো। তার আগ পর্যন্ত এখানে সবাই ছিল হচ্ছে সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের। তার মানে আমার দাদু তার দাদু থেকে, তার দাদুর মানে আমার দাদুর দাদু যিনি ছিলেন তিনি ছিলেন হচ্ছে মুসলিম, ওখান থেকে আমার দাদু মানে আমার দাদুর দাদু খ্রিস্টান হন, তারপর থেকে আমাদের আছে, আমরা খ্রিস্টান ধর্মে আছি, এইটাই। অতএব আমাদের রক্তে হয়তোবা সেই যারা আবার মুসলিম ছিলেন আমাদের পূর্বপুরুষ সেখানে এখনো আমাদের আশেপাশে আছে তারা, আবার আমার পূর্বপুরুষে যারা মুসলিম ছিল তারা কি ছিল আবার বলো? হিন্দু বা সনাতন ধর্মে ছিল। তার মানে আমার গায়ের রক্তে 3 ধর্মের প্রবাহ চলতেছে, ঠিক আছে? এখন প্রশ্নটা হয়তো এটা হতে পারে যে স্যার আপনি কি নিজে সরাসরি কনভার্টেড হয়েছেন নাকি আপনি কোনো খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করছেন, এটাই তো নাকি?
যে অরিজিনাল হ্যাঁ, খ্রিস্টান এটা মানে আমি একদম। খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করেছি, মানে আমার বাবা মা আমার দাদু দাদি খ্রিস্টান ছিলেন, এটা একটা ঘটনা হতে পারে। তাছাড়া অরিজিনাল খ্রিস্টান বলে তো এই উপমহাদেশে কেউ ছিল না, এমনকি পৃথিবীতে কোথাও অরিজিনাল খ্রিস্টান বলে কিছু নাই। কারণ জন্মের পরপরই খ্রিস্টান হয়ে কেউ জন্মগ্রহণ করে না, তাকে কি হতে হয়? খ্রিস্টান হতে হয়। মানে খ্রিস্টান ধর্মে ব্যাপটিজম বলে একটা সিস্টেম আছে, চার্চ কর্তৃক ব্যাপটিজম হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু খ্রিস্টান না। তাহলে সে কে? আমার কথা হলো এটা, তাহলে সে কে? যদি আমি মনেই করি যে সন্তানটা বা এই বাচ্চাটা হেভেন থেকে এসেছে, তাহলে কেন আমি তাকে খ্রিস্টান মনে করছি না? ঠিক একইভাবেও ইসলাম ধর্ম মানে ইসলামে কনভার্টেড হতে হয় কিভাবে বলতো ছেলেদেরকে? একটা বাচ্চা কি জন্মের পর খ্রিস্টান? হ্যাঁ, সুন্নতে খতনার মাধ্যমে। সুন্নতের খাতনার মাধ্যমে তাকে কি হতে হচ্ছে? ইসলাম মানে ইসলামে মানে হতে হচ্ছে, রূপান্তর হতে হচ্ছে। তার আগ পর্যন্ত কিন্তু সে খাতনা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কি সে কি মুসলিম না স্যার, খাতনা না করলে মুসলিম হওয়া যায়। ওটাই বোঝা যাচ্ছে না স্যার, ধরা হয় কিন্তু ইসলামিক কালচারের অংশ হিসেবে স্যার খাতনা করা হয়, এটা সুন্নাত বলে। ওইটাই বলতেছি। তারপরেও এখন যদি আমি যদি মুসলিম ধর্মে মনে করো কনভার্ট হতে চাই, তাহলে আমার সিস্টেমটা কি? স্যার আপনাকে শুধু এটা সুন্নাত, এটা মানে না করলেও পাপ হবে না আর কি। হ্যাঁ, এটা একটা সুন্নাত হিসেবে। তাহলে ওই যে বললাম যে মনে করো তোমাকে কি করতে হচ্ছে, যে সিস্টেমটাই একটা সিস্টেমের ভিতর তোমাকে যেতে হচ্ছে কিনা বলো? জি স্যার, আপনাকে কালিমা জি পড়তে স্যার। হবে। হ্যাঁ, একটা সিস্টেমে কিন্তু আমাকে যেতে হচ্ছে, কিন্তু আমি কি বিশ্বাস করলে কি ওই ধর্মে চলে যাচ্ছি সরাসরি? বলো, মনে করো না স্যার, অন্তর থেকে একদম বিশ্বাস করতে হবে, তারপর সেটা হ্যাঁ একটা নিজের বিশ্বাস, মধ্যে ধারণ করে আবার একটা ধর্মটা বিশ্বাস চর্চা করলে করতে তখন হবে। একটা system মানে হবে। আবার কেউ নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, কোনো কিছু মসজিদ বা হচ্ছে কোনো কিছুর আওতায় আসতে হবে না, নিজেই ধর্মান্তরিত হওয়া যায়। এই যে তুমি তাহলে বলছো ধর্মান্তরিত হওয়া যায়, আমার কথাটা এই জায়গায় আসতেছে, এই জায়গায় আমার কথাটা আসতেছে, ঠিক আছে, যে ধর্মান্তরিত হতে হয়। জি স্যার, হ্যাঁ এটা আমার কথাটা এই জায়গায় যে কোনো ভাবেই হোক, যদি ধর্মান্তরিত যে ধর্মে হওয়া যায়, তাহলে সেটা তো অরিজিনালি আমি তো জন্মের পর থেকে সেটা তাহলে পাচ্ছি না। বুঝতে পেরেছো? তো ধর্মে ধরে হয় যে একটা বাচ্চা জন্মের পর থেকেই মুসলিম। হ্যাঁ, হয়তো জন্মের পর থেকেই মুসলিম, ঠিক আছে। তো জি স্যার, অনেক স্কলারসরা বলে যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে শুধু একটা বংশ পরিচয় হয়, হ্যাঁ, কিন্তু নিজের মধ্যে ধর্মটা নিজে মানতে হবে বা করতে হবে, একদম বিশ্বাস বা পরিপূর্ণ ঈমান আনবে, তখন তাকে মুসলিম বলা হয়। তাছাড়া শুধু এটা পরিবারে মানে পারিবারিক একটা বংশগত ভাবে সে মুসলিম, এইটা তাই বলে তাই মুসলিম না। মুসলিম বলতে যে আমি জিনিসটা হচ্ছে কি ধর্মের একটা বিশ্বাসের ব্যাপার এসেছে, হ্যাঁ, যে বিশ্বাস করতে হবে এবং একটা সিস্টেমে যেতে হবে, তাহলে তোমাকে ওই জায়গায় তখন আমরা গ্রহণ করতেছি। তার আগ পর্যন্ত কিন্তু আমরা গ্রহণ করছি না বা আমরা মানছি। তাহলে এখন আমার কথা যেটা হলো সেটা বিশ্বাসের ব্যাপারটা। বিশ্বাস, মনে করো আমি মুসলিম না খ্রিস্টান, সেটা যদি আমি সরাসরি বিশ্বাস করে নিই এবং গোপন করে নিই বা আমি প্রকাশ করলাম না, মনে করো যে আমি মনে মনে বিশ্বাস করে আমি একটা ধর্মে নিজে ট্রান্সফার, তাহলে আমাকে সবাই কি ওই ধর্মে আমাকে মনে করবে? তারা কখনো মনে করবে? তুমি কি আমাকে মুসলিম মনে করবে? বলো, করবো নাকি? তুমি যদি একজন খ্রিস্টান হয়, তাহলে তাকে কি আমি খ্রিস্টান মনে করব যদি সে আমার এই সিস্টেমের মধ্যে না আসে? আমি কিন্তু মনে করছি। হ্যাঁ, তাহলে যখন আমি মনে করছি না, তাহলে বিশ্বাসটা হয়ে যাচ্ছে প্রাতিষ্ঠানিক একটা ব্যাপার। পুরো বিশ্বাসের মধ্যে কি করতে হচ্ছে? আমাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে আসতে হচ্ছে, যে আমাকে জনগণকে এই জিনিসটাকে জানাতে হবে। তাহলে তার আগ পর্যন্ত আমি তাহলে কোন জায়গায় থাকতেছি? হ্যাঁ, আমি তাহলে আসলে একজন মানুষ হিসেবে যখন জন্মগ্রহণ করলাম, তাহলে আমি ওই জায়গায় কোন জায়গায় গিয়ে থাকলাম? আমাকে কোন হিসাবে ধরা হচ্ছে বা আমি কিভাবে বিষয়গুলোকে মানতেছি? হ্যাঁ, তো এখন বিষয়টা হলো যে আমরা যে একটা ধর্ম তৈরি করেছি, তার আগ পর্যন্ত আমরা হিস্ট্রি যখন পড়বো, হিস্ট্রি পড়লে আরো বিষয়টা ক্লিয়ার হবে, যে তার আগে খ্রিস্টান ধর্ম আসার আগ পর্যন্ত প্যাগানিজম ছিল। প্যাগানিজম মানে হচ্ছে, প্যাগান বলতে আমরা কাদেরকে বুঝি আসলে? প্যাগান বলতে আমরা বিভিন্ন দেবদেবীর, কথা হলো তিনটা ধর্ম বাদ দিলে পারে। পৃথিবীতে তিনটা ধর্ম আছে, এই তিনটা ধর্ম বাদ দাও। একটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি, ইহুদি, ক্রিশ্চিয়ানিটি এবং ইসলাম। এই তিনটা ধর্ম বাদ দিলে পারে, এই তিনটা ধর্ম একেশ্বরবাদী ধর্ম, ঠিক আছে। তো এইগুলোকে বাদ দিলে পারে বাকি যেগুলো চলে যায় এবং যেখানে একের অধিক দেবদেবীতে বিশ্বাস করা হয়, সেগুলোকে প্রধানত প্যাগানিজমের মধ্যে ফেলা হচ্ছে, ঠিক আছে। তাহলে
যেমন আমাদের স্যার হিন্দুইজম ও প্যাগানিজম স্যার। হ্যাঁ, হিন্দুত্বকেও আমরা প্যাগানের মধ্যে ফেলতেছি, যদিও ইউরোপিয়ান প্যাগানিজম আর এই ভারতীয় উপমহাদেশের প্যাগানিজম দুটা ভিন্ন, একটু ভিন্নতা আছে, ঠিক আছে? ওর ভিতরে আলোচনা করলে অনেক কিছু পাবা, পড়লে পরে বুঝতে পারবা। কারণ ওরাও ঈশ্বরে বিশ্বাস করে, একটা ঈশ্বর, কিন্তু ঈশ্বরের বিভিন্ন রূপে বিশ্বাস করে। আমরা কি আল্লাহর আলাদা কোনো রূপে বিশ্বাস করি? ওনাকে এক ধরতেছি, কিন্তু হিন্দুত্ববাদে ঈশ্বরের বিভিন্ন রূপ আমরা দেখতেছি, তাই না? এখন যার যার বিশ্বাসে যেভাবে দেখানো হচ্ছে। তো এইখানে বলতেছে যে যখন পরবর্তী যে ধর্মগুলো এসেছে, এখন আমি একটা কথা যেটা বলতে চেয়েছিলাম আসলে, এখন মনে করো আমি ছিলাম মনে করো হিন্দু, ঠিক আছে? মনে করো আমার দাদু ছিল মুসলিম, তার কোন ইয়াতে সে মুসলিম হয়েছিল আমি জানি না, মনে করো তার আগের জন ছিল হচ্ছে হিন্দু। তাহলে হিন্দু ধর্মের যে প্রথাগুলো আছে সে কি মুসলিম বা খ্রিস্টান হওয়ার পরপরই কি সব চেঞ্জ হয়ে যায়? বলো তো। না স্যার, সরাসরি নিশ্চয় চেঞ্জ হবে না, কারণ তার যে অভ্যাস, তার যে বিশ্বাস, তার যে খাওয়া দাওয়া, এগুলো কিন্তু একটা ধর্ম কনভার্ট হওয়ার সাথে সাথে চেঞ্জ হয়ে যায় না। সেটা কিন্তু যেহেতু সে ফার্স্ট জেনারেশন একটা ধর্ম নতুন গ্রহণ করেছে, তার ভিতরে কিন্তু আগেরটা অধিকাংশ থেকেই যাবে, প্রায় 80% টু 90% তার আগেরটা থেকেই যাবে। বাকি 20-30% হতে হতে তার যে পরবর্তী সন্তানরা আসলো, তখন তারা হয়তোবা এটাকে ফার্স্ট টার্ম হিসাবে গ্রহণ করবে, কারণ তারা আগেরটা আর পায়নি। তাহলে তার যে সন্তানরা আসবে সেখান থেকেই তার বর্তমান রিলিজিয়নের ব্যাপারটাকে তারা গ্রহণ করবে, কিন্তু তারপরেও কিছু ট্রেডিশন থাকবে যেগুলো চলতেই থাকবে। যেমন আমাদের খ্রিস্টান ধর্মে, আমাদের এই ভারতীয় উপমহাদেশের এই জায়গাগুলোতে দেখা যায় যে তারা এখনো সিঁদুর ইউজ করে, বিয়েতেও সিঁদুর ইউজ করে, ঠিক আছে? তারপরে বিভিন্ন চার্চে কীর্তন করা হয়, যে কীর্তনগুলো হিন্দু ধর্মের সাথে রিলেটেড। হিন্দু ধর্মের কীর্তনগুলো জাস্ট শুধু তাদের নবী এবং নামগুলোকে চেঞ্জ করে সুর ঠিক রেখেই ক্রিশ্চিয়ানাইজেশন করা হয়েছে, ঠিক আছে? যেখানে হরে কৃষ্ণ বলা হয় সেখানে দেখা যাচ্ছে হয়তো যীশু খ্রিস্ট বলতেছে, ঠিক আছে? তারপরে খাওয়া দাওয়া, তারপরে ড্রেস আপ থেকে শুরু করে অনেক কিছুই হিন্দুত্ববাদের একটা টান কিন্তু ক্রিশ্চিয়ানাইজেশনে আছে। কারণ কি, এই খ্রিস্টান ধর্মটা মেনলি ভারতীয় উপমহাদেশের এই জায়গাটা, খ্রিস্টানটা হচ্ছে মেনলি কলকাতা ভিত্তিক, আর কলকাতায় যারা ছিল তারা কি ছিল? অধিকাংশ হিন্দু ছিল। অতএব যখন সেই হিন্দু কোনো পরিবার খ্রিস্টিয়ান হয়েছে, তখন নিশ্চয়ই সে খ্রিস্টিয়ান রিলিজিয়নটাকে সে হিন্দুত্ববাদের সাথে মিলিয়ে পালন করার চেষ্টা করেছে, ঠিক আছে? তো ঠিক ওরকম ভাবে যখন দেখা গেল যে খ্রিস্টিয়ান ধর্মটার শুরু হলো, মোটামুটি খ্রিস্টিয়ান তো আমরা ধর্মটার প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছি, ফর্মাল রূপটা পাচ্ছি 380 খ্রিস্টাব্দ বা এই পরবর্তীতে, যেখানে রাষ্ট্রীয় একটা রূপ দেওয়া হয়েছিল কনস্ট্যান্টিনোপলের দ্বারা, যেটা আমরা হিস্ট্রিতে পড়বো। মোটামুটি এইগুলো আসলে হিস্ট্রি পড়ে এসে পড়লে, প্যাসেজগুলো পড়লে আরো সুবিধা হতো, বুঝতে সুবিধা। তখন তাহলে তার আগ পর্যন্ত প্যাগান ছিল সবাই নিশ্চয়ই, তাই না? ইউরোপে অধিকাংশ প্যাগান ছিল। এখন প্যাগানিজমের কিছু ট্রেডিশন ছিল, যে ট্রেডিশনগুলো খ্রিস্টিয়ান ধর্ম গ্রহণ করলেও ওই প্যাগানিজমের কিছু ট্রেডিশন কিন্তু তখনও খ্রিস্টিয়ান ধর্মের ভিতরে নিয়ে আসা হয়েছে। বিশেষ করে যীশু খ্রিস্টের যে জন্ম, মৃত্যু এবং রিবার্থ, এইটাকে তাহলে আমরা বলছি কি, খ্রিস্টান ধর্মের একটা বিশ্বাস হচ্ছে যে জিসাস ক্রাইস্ট জন্মগ্রহণ করেছিলেন, পৃথিবীতে মানুষ হিসেবে এসেছিলেন, তাই তো? তারপরে তাকে হত্যা করা হলো, তাকে মারা হলো ক্রুসিফাইড করে, তারপরে তিনি আবার জীবিত হয়েছিলেন। তাহলে এই যে একটা ট্র্যাডিশন, এই যে একটা ট্রেন্ড, এই ধারণাটা আসলে কোথা থেকে পাইল সবাই? বলা হচ্ছে যে প্রত্যেকটা ধর্মই পূর্ববর্তী ধর্মের একটা বিবর্তন, তাই তো? প্রত্যেকটা ধর্মই তার পূর্ববর্তী ধর্মের একটা বিবর্তন, বিভিন্ন জায়গা থেকে কোনো কিছু পরিবর্তন করে পরিমার্জন করে আর একটা নতুন ধর্মে ট্রান্সফার করা হচ্ছে। তো প্যাগানিজমের অনেক কিছুই ইহুদিবাদের মাধ্যমে খ্রিস্টিয়ান ধর্মে কিন্তু প্রবেশ করেছে। কারণ ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম এই তিনটা ধর্ম হচ্ছে একই লাইনেজের, এদের নবীগুলো এক, এদের ট্র্যাডিশন গুলো এক, এবং সৃষ্টি তত্ত্বটা এবং মৃত্যু তত্ত্বটা একই, ঠিক আছে? কারণ এরা সবাই অ্যাডাম ইভে বিশ্বাস করি কিনা আমরা, বলো? আমাদের ধর্মের শুরুটা চিন্তা করো। তাছাড়া এই ইহুদি, খ্রিস্টিয়ান এবং ইসলাম বাদে আর কোথাও কিন্তু এই অ্যাডাম ইভে বিশ্বাস নেই। হিন্দু ধর্মে কি এটা বিশ্বাস আছে যে অ্যাডাম ইভের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টি হয়েছে? বা বৌদ্ধ ধর্মে এটা বিশ্বাস করে? তাহলে ওদের কাছে এটা বিশ্বাস নেই। তার মানে এবার ঈসা নবী পর্যন্ত বা জিসাস ক্রাইস্ট পর্যন্ত আমরা এসেছি। ইহুদিরা মজেস পর্যন্ত শেষ, ইহুদিরা মজেস পর্যন্তই বিশ্বাস করে আছে, যে তারা এখন ঈসা নবীর ভাবতেছে ঈসা নবী আসবে, বা জিসাস ক্রাইস্ট এখন আসেন, উনি আসবে।
আমরা খ্রিস্টানরা জিসাস ক্রাইস্ট পর্যন্ত এসে দাঁড়িয়ে গেছি, আর ইসলাম ধর্মের মহানবী পর্যন্ত গেছে, তাই না? তাহলে দেখো একটা করে নবীর জায়গাতে থেমে গেছে, কিন্তু তার আগের নবীগুলো, বাকিগুলো সব ধর্মেই সেই নবীগুলো আছে। যেমন ইব্রাহিম বা আব্রাহাম যেটা আমরা বলি, ইসাহাক, ইসমাইল, তারপর হচ্ছে তোমার মজেস, সুলাইমান, ডেভিড বা দাউদ নবী, এগুলো কিন্তু ইহুদিদেরও, খ্রিস্টান ধর্মেরও, আবার তোমাদেরও, তাই না? কিন্তু আবার ঈসা নবী ইহুদিদের না, ঈসা নবী কাদের? খ্রিস্টান ধর্মের, তাই না? আবার ঈসা নবীকে মুসলিম ধর্মকে বিশ্বাস করা হয় না নবী হিসাবে, একজন নবী হিসাবে? তাহলে এইভাবে কি দাঁড়াচ্ছে যে অ্যানশিয়েন্ট প্যাগান কিছু আইডিয়া আছে যেগুলো কিন্তু কোনো না কোনো ধর্ম যখন শুরু হয়েছে সেখান থেকেই শুরু হয়েছে। তো এখানে সেই কথাগুলো আছে, দেখো যে তারা কি কি বিষয়গুলোকে, যেমন বিশেষ করে হিন্দু ধর্মের আমি দেখেছি আমার এলাকায়, অন্য ব্যাপারটা আমি জানি না, যে একটা ওই বিশেষ করে জামাই ষষ্ঠী হয় না, জামাই ষষ্ঠী উৎসব হয় হিন্দু ধর্মে, হয় না? হ্যাঁ, তো ওখানে দেখতাম যে আমাদের গ্রামের মানে যেখানে হিন্দু কিছু পরিবার আছে, ওখানে একটা বড় বট গাছ আছে। হ্যাঁ, ওই বট গাছটাকে ওনারা ইয়া করে, ওখানে বিভিন্ন ধরনের ফলমূল নিয়ে যায়, তারপর সেই বট গাছের শিকড়ে ওইগুলোকে ঘষে আমি জানি না ভিতরের প্রথাটা কি, ওইগুলো তারা একটা উৎসব হিসাবে পালন করে। তাহলে বট গাছ কেন্দ্রিক একটা উৎসব কিন্তু ওনাদের আছে। তো এরকম বিভিন্ন গাছ, নদী, সূর্য, তারা, তাই না, বিশেষ বা যে কোনো ধরনের শক্তিশালী কোনো বিষয়কেই কোনো একটা দেবতার বা ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ হিসাবে মনে করা হয়। তো সেই হিসাবে সেই উৎসবগুলোকে পালন করা হয়, সেটা প্যাগানিজমে পালন করা হতো। তো সেই হিসাবে দেখো বলছে দিস ইজ আ ক্রিশ্চিয়ানাইজেশন অফ দ্য এনশিয়েন্ট প্যাগান আইডিয়া। তাহলে প্যাগান বলতে কি বোঝানো হচ্ছে, বোঝা গেছে কথাটা? জি স্যার। প্যাগান বলতে ওই ইউরোপীয় জাতিতে ক্রিশ্চিয়ান রিলিজিয়ন আসার আগ পর্যন্ত যা ছিল সব প্যাগান। তাহলে প্যাগান আইডিয়াটা কি ছিল? দ্যাট দ্য এভারগ্রিন ট্রি রিপ্রেজেন্টস আ সেলিব্রেশন অফ দ্য রিনিউয়াল অফ লাইফ। তার মানে ওরা একটা বিশেষ এভারগ্রিন ট্রিকে বাছাই করে নিয়েছে, এবং সেই ট্রিটাকে তারা মনে করতেছে এটা হচ্ছে আমাদের জীবনের রিনিউয়াল। যেমন একটা গাছকে আমরা যদি গোড়া থেকে তুলে না ফেলি, গাছকে যদি আমরা কেটে দিই, তাহলে কি আবার সেখান থেকে আবার কি নতুন করে ইয়া বার হয় না, গাছ থেকে শাখা বার হয়, গাছ ওঠে, আবার এইগুলোকে বলা হচ্ছে কি? কিন্তু সব গাছের কি এমনটা হয়? তুমি যদি নারকেল গাছের মাথা কেটে দাও, নারকেল গাছ কি আর হবে না মারা যাবে? নারকেল মারা যাবে না স্যার, বিশেষ করে ইউক্যালিপটাস গাছের ক্ষেত্রে এরকম হয় যে কিছু গাছ আছে মাথা কেটে দিলে মারা যায়, কিন্তু কিছু গাছ আছে তুমি কেটে ফেলবা আবার সেখান থেকে নতুন করে গাছ জন্মাবে। তাই বলছে দেখো যে বলছে ইন রোমান, দেখো মোজাইক্স ফ্রম টিউনিসিয়া, একদম বলতেছে টিউনিসিয়া থেকে আনা কিছু রোমান মোজাইক্স শোয়িং দ্য মিথিক্যাল ট্রায়াম্ফ অ্যান্ড রিটার্ন ফ্রম ইন্ডিয়া অফ দ্য লাইফ, ডেথ, রিভার ডেইটি, বিশেষ করে ডিওনিসাস। এই ডিওনিসাসকে রিপ্রেজেন্ট করার জন্য বলা হয়ে থাকে যে এরকম দেবতা আছে, যে দেবতাটার ঘটনাটা কোথেকে আসছে দেখো, ইন্ডিয়ার সাথে কিন্তু লিঙ্ক হয়ে গেল। হ্যাঁ, ইন রোমান মোজাইক্স ফ্রম টিউনিসিয়া শোয়িং দ্য মিথিক্যাল ট্রায়াম্ফ অ্যান্ড রিটার্ন ফ্রম ইন্ডিয়া অফ দ্য লাইফ, ডেথ, রিভার ডেইটি। মানে ইন্ডিয়া থেকে কিছু তথ্য নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তো কোন তথ্যটা? লাইফ, ডেথ, রিভার যে তথ্যটা, এইটাকে বিশেষ করে পূজা দেওয়া হয় না, বিভিন্ন ধরনের যে পূজা করা হয় বা যে ইয়াগুলো বানানো হয় দেবতার, যে কি বলবো ওটাগুলোকে, মূর্তি, কি বলা হয়, ওনারা অন্যভাবে বলে কথাটা, প্রতিমা বলা হয়। হ্যাঁ, প্রতিমায় তো বলা হয় নাকি? হ্যাঁ, এই প্রতিমা যেটা বলা হয়, তাহলে এটাকে কি তারা একটা তৈরি করতেছে, তৈরি করার পর সেটাকে পূজা করা হচ্ছে, এবং পরবর্তীতে সেটাকে আবার কি করা হচ্ছে, রেখে দেওয়া হচ্ছে না আবার ভাসিয়ে দেওয়া হচ্ছে পানিতে? ভাসিয়ে দেওয়া হচ্ছে, কোথাও রেখে দেওয়া হতে পারে এরকম আর কি। তাহলে এখানে লাইফ, ডেথ, আবার নতুন করে জন্ম, মানে কি পুনর্জীবন। তার মানে এই বিশ্বাসটা ওখান থেকে মেনলি দেখো প্রত্যেক ধর্মে আছে। তাহলে খ্রিস্টান ধর্মেও কিন্তু এই যে জিসাস ক্রাইস্টের জন্ম, তার মৃত্যু এবং তার রিভার্থ, এটাকে ধারণা করা হয় এটা প্যাগান আইডিয়া থেকেই এসেছে, ঠিক আছে? তো তাহলে এই ধারণা, যে জিসাস ক্রাইস্টের এই ধারণাটা আসলে প্যাগানিজম থেকেই এসেছে বলে অনেক স্কলাররা বলে থাকে। হ্যাঁ, তাই বলছে দেখো যে দ্য গড ক্যারিজ আ ট্যাপারিং কনিফেরাস ট্রি। দেখো ডিওনিসাসের ইমেজটা আমরা একটু আসি।
স্যার DIONOUS। আচ্ছা, ডিওনিসাসের এই যে দেখো এর গায়ে কিছু লতা পাতা আছে, ঠিক আছে, এক ধরনের গাছ আছে যেটা সে বহন করে। এই দেখো এখানে বহন করে কিসের জন্য? রিপ্রেজেন্টেটিভ হিসেবে, যে আমি অলওয়েজ কি অলওয়েজ আছি, আমার কোনো মৃত্যু নাই, ঠিক আছে। তো এটাকে সে রিপ্রেজেন্ট করে। তো এই রিপ্রেজেন্টেটিভ হিসেবে সে একটা গাছকে সবসময় ক্যারি করে। সেই গাছটা কি দেখো, কনিফেরাস ট্রি। সেটা আবার দেখতে কেমন? এই যে এই জন্যই দেখো এই যে ক্রিসমাস ট্রি এর ব্যবহারটা এখান থেকে এসেছে মেইনলি। এই যে এর যে লতা পাতা দেখতেছো, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এভারগ্রিন ট্রি, এদেরকে সহজে শুকিয়ে যায় না। হ্যাঁ, এই যে ক্রিসমাস ট্রি তো দেখতে এরকমই নাকি? এই যে জি স্যার, জি স্যার, একদম সেম টু সেম। ক্রিসমাস ট্রি করা হয়েছে কি হিসাবে? এই যে রিপ্রেজেন্টেটিভ, জিসাস ক্রাইস্টের রিপ্রেজেন্ট, তার জন্ম হচ্ছে, এই জন্য ক্রিসমাস ট্রিটাকে ব্যবহার করা হয় বিশেষ করে বড়দিন উৎসবগুলোতে। হ্যাঁ, তো এই ট্রিটা কি তাহলে, এই ট্রিটা কোথা থেকে আসলো? সেই প্যাগানিজম থেকে আসলো। কিন্তু বলছে মেডিয়েভাল লিজেন্ডস nevertheless tended to concentrate more on the miraculous flowering of tree of Christmas time। দেখো, আর এই সময়ে মানে ক্রিসমাস টাইম বা ডিসেম্বরের এই সময়টাই মানে বিশেষ করে মেডিয়েভাল লিজেন্ড মতে যে এই সময়ে এই গাছটাতে ফ্লাওয়ারিং হয় ভালো। ফ্লাওয়ারিং মানে কি? মিরাকুলাস ফ্লাওয়ারিং, মানে এই সময়ে ফুল ধরে। অদ্ভুত, মানে এখানে এটাকে মিরাকুলাস বলা হচ্ছে কারণ কি? কারণ এটা খুবই আশ্চর্যজনক হারে এই সময়ে মেনলি এই গাছটাতে ফ্লাওয়ারিং হয়। তার মানে মনে করা হয় যে আমরা যেমন জিসাস ক্রাইস্টের জন্মদিন উৎসব পালন করছি, একইভাবে এই গাছটাও হয়তোবা মিরাকুলাসলি এই ফ্লাওয়ার দেওয়ার মাধ্যমে সেই জিসাস ক্রাইস্টের জন্মদিনটাকেই যেন সে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এই জন্য কি বলছে দেখো, যে সেন্ট বনিফেস। হ্যাঁ বলো। যে মিডিয়াভাল, এটা কি? মিডিয়েভাল মানে প্রাচীন, ওই যে পুরনো যুগের, তাই তো, মধ্যযুগীয়। মিডিয়েভাল লিজেন্ড, মিডিয়েভাল মানে হচ্ছে কোন একটা সময়কে নির্দেশ করে, বিভিন্ন সময়ের মধ্যযুগ বলা হয়। সেই যুগে যারা লিজেন্ড ছিল ওদেরকে বোঝাচ্ছে যে লিজেন্ড মানে কি? মিডল ইংলিশ পিরিয়ড যুগটাকে বলা হয় কিংবদন্তি। লিজেন্ড মানে কি? কাহিনী বা গল্প। তাহলে মিডল এজেস বা মিডিয়েভাল পিরিয়ডে যে সকল গল্প কাহিনীগুলো ছিল সেই গল্প কাহিনীতে এটাকে তুলে ধরা হয়েছে। তো সেই লিজেন্ড মতে আর কি, সেই কাহিনী মতে, বুঝতে পেরেছ? তাহলে মিডিয়েভাল লিজেন্ড মতে যে এই সময়ে বিশেষ করে ক্রিসমাস যখন হয় সেই সময়ে এই গাছে ফ্লাওয়ারিং হয়, মানে কি ফুল ধরে আর কি। আর এই কারণেই সেন্ট বনিফেস হু কনভার্টেড দ্য জার্মান পিপল টু ক্রিশ্চিয়ানিটি, তাহলে সেন্ট বনিফেস নামে একজন ব্যক্তি, যিনি ছিলেন সাধু, তাই তো, তিনি যখন জার্মান পিপলদেরকে প্যাগানিজম থেকে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করেছিলেন, তখন তিনি কি বলেছেন? ওয়াজ সেড টু হ্যাভ কাম অ্যাক্রস আ গ্রুপ অফ প্যাগানস ওরশিপিং অ্যান ওক ট্রি। তাহলে তিনি যখন ওই যে জার্মান প্যাগান পিপলদেরকে ক্রিশ্চিয়ানিটিতে রূপান্তর করছিলেন, কনভার্ট করছিলেন, তখন দেখো এখানে খেয়াল করো, সেন্ট বনিফেস ওয়াজ সেড টু হ্যাভ কাম অ্যাক্রস মানে কি? হঠাৎ করে দেখতে পাওয়া। তিনি কিছু মানুষকে দেখতে পেয়েছিলেন, এক গ্রুপ মানুষকে, আ গ্রুপ অফ প্যাগানিজম, তাই তো, বা প্যাগানসকে দেখতে পেয়েছিলেন, যারা কি করতেছিল? ওরশিপিং অ্যান ওক ট্রি। তারা একটা ওক ট্রিকে ওরশিপ করতেছিল। ওক ট্রি মানে কি? দেখো ওক ট্রি কেমন দেখতে, এই যে এই গাছ, ঠিক আছে। এরকম বড় কোন একটা গাছকে কিছু প্যাগান পিপল কি করতেছিল? ওরশিপ করতেছিল, পূজা করতেছিল, তাই তো। তিনি যখন ওই প্যাগানদেরকে কনভার্সনের কাজে করতেছিলেন, তখন তিনি এই মানুষকে পেয়েছিলেন। ইন অ্যাঙ্গার, দেখো ইন অ্যাঙ্গার, রাগে, যে গাছের কেউ পূজা করে, এই রাগে সেন্ট বনিফেস ইজ সেড টু হ্যাভ কাট ডাউন দ্য ওক ট্রি। তিনি গাছটাকে কেটে ফেলেছিলেন রাগে, যে গাছকে কেন মানুষ পূজা করবে। অ্যান্ড টু হিজ অ্যামেজমেন্ট, এবং এই গাছটা কেটে ফেলার পর তিনি আশ্চর্য হয়ে গিয়েছিলেন এটা দেখে যে আ ইয়ং ফিগ ট্রি
sprung up from the roots of the oak tree. তাই তো এই ওক ট্রি এর রুট থেকে একটা ফিগ ট্রি এর জন্ম হয়েছিল, ফার ট্রি। আর ইয়ং ফার ট্রি কেমন? দেবদারু জাতীয়, এই যে এই জাতীয়, ওই ফার ট্রি মানে হচ্ছে কনিফেরাসের মানে প্রজাতির ওই গাছ। দেখো এই যে বিশেষ করে এইগুলো দেখা যায় হচ্ছে ওই যে তোমার কক্সবাজার বা এই জায়গাগুলোতে দেখা যায়। হ্যাঁ, এগুলোকে কি গাছ বলা হয়? এই যে ক্রিশ্চিয়ান ট্রি গাছের মতো। হ্যাঁ, এই যে এরকম। হ্যাঁ, তো এই বললো স্যার এটাকে ফুল গাছ বলি যে আমি। হ্যাঁ হ্যাঁ, যে ভাবে চিনে তাই বলতেছে যে তিনি এই গাছটাকে কেটে ফেলার আদেশ দিলেন এবং দেখা গেল সেখান থেকে একটা এরকম ফার ট্রি জন্মগ্রহণ করলো। স্প্রাং আপ মানে কি? সৃষ্টি হওয়া বা জন্মগ্রহণ করা। তখন সেন্ট বনিফেস টুক দিস এজ আ সাইন অফ দ্য ক্রিশ্চিয়ান ফেথ। তখন তিনি এইটাকে একটা সাইন হিসাবে গ্রহণ করলেন যে এটা হয়তোবা তিনি যে খ্রিস্টান ধর্মটা প্রচার করছেন, তাহলে এই গাছটা অবশ্যই হতে পারে যে একটা পুরনো জিনিসকে কেটে ফেলে আমরা নতুন বিশ্বাসের একটা সৃষ্টি বলতে পারি। তো সেই থেকে এই গাছটাকে একটা নতুন বিশ্বাসের রিপ্রেজেন্টেটিভ হিসাবে পালন করা হয়। আর খ্রিস্টান ধর্মের যেহেতু কেন্দ্রীয় চরিত্রে দেখানো হচ্ছে জিসাস ক্রাইস্ট, অতএব জিসাস ক্রাইস্টের জন্মদিনে এই একটা ফার ট্রিকে বা কনিফেরাস ট্রিকে ক্রিসমাস ট্রি হিসাবে এখন ধরা হয় এবং সেটাকে তখন মানে কি বলবো উৎসবের একটা এলিমেন্ট হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। সেই তখন থেকে এই জিনিসটা করে আসা হচ্ছে আর কি। এই মানে এটা মিলে প্যাসেজটা নেওয়া হয়েছে ওই ক্রিসমাস ট্রি এর ইতিহাস থেকে। তাই ক্রিসমাস ট্রি এর পিছনের ইতিহাস কি সেখান থেকে ছোট্ট একটা অংশ এখানে তুলে দিয়েছে। কি কথা বুঝতে পেরেছো? তাহলে কি যে ওই প্যাগানিজমের আইডিয়াটাকেই তাহলে যারা ওক ট্রিকে করতো, পূজা করতো, সেই ওক ট্রি এর জায়গাতে আমরা একটা ফার ট্রি পেলাম। তার মানে যারা প্যাগানিজমে বিশ্বাসী ছিল তারা আবার নতুন একটা ধর্মে বিশ্বাসী হলো, তাই তো? তারা তাদের যে পুরনো যে সকল চিন্তা ভাবনা, পুরনো যে সকল বিশ্বাস, সেগুলোকে বাদ দিয়ে তারা নতুন একজন নবীর, তাই তো, বা বিশ্বাসী হওয়ার কারণে তারা নতুন একটা ধর্মে রূপান্তর করলো। তার মানে ঠিক গাছটাও যে এক জায়গা থেকে আর একটা গাছের সৃষ্টি, মানে একই মানুষ থেকে আর একটা নতুন ধর্মের বিশ্বাসের সৃষ্টি, এরকম একটা রিপ্রেজেন্টেটিভ বা সাইন হিসাবে এই গাছকে ব্যবহার করা হয়েছে। কি কথা বুঝতে পেরেছো? জি জি স্যার। এই ফার ট্রি বা কনিফেরাস ট্রিটাকে ক্রিসমাস ট্রি হিসাবে বর্তমানে খ্রিস্টান রিলিজিয়নে একটু ব্যবহার করা হয়ে থাকে। এই যে এটা, হ্যাঁ, এরকম। জি স্যার। আচ্ছা, 9 নম্বর গেল, তাই তো? এরপর হচ্ছে 10 নম্বরে, পুরোটাই সমস্যা। 10 নম্বর সেটা পরে জি স্যার, সবটাই বুঝাই দেন। আচ্ছা, পড়া দিচ্ছি। বলছে টু রাইট পয়েন্টেডলি and at the same time wittily on any particular topic। তাহলে তুমি যদি কোনো একটা বিষয় নিয়ে লিখতে চাও, কেমন লিখতে চাও? পয়েন্টেডলি মানে কি? সূক্ষ্মভাবে। পয়েন্টেডলি মানে হচ্ছে ফোকাসিং পার্টগুলোকে তুলে ধরার মাধ্যমে, মানে তুমি পয়েন্ট করবা, মানে একদম তুমি যে থিমটাকে তুলে ধরতে চাচ্ছ সেটাকে তুমি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবা। ঠিক আছে? তো সেটাকে বলা হচ্ছে পয়েন্টেডলি, মানে তুমি যা লিখবা তা যেন রিডারের কাছে বোধগম্য হয়। তাই বলছে টু রাইট পয়েন্টেডলি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উইটিলি। এবং শুধু পয়েন্টেডলি লিখবা না, উইটিলিও লিখবা। যেমন আমরা অফ স্টাডিজ পড়ছিলাম ফার্স্ট ইয়ারে, নাকি? অফ স্টাডিজে তিনি কি পয়েন্ট আকারে দেননি অফ স্টাডিজ বিষয়টার? তার তিনি কি সার্ভ করে সেটা দেখিয়েছেন। তারপরে অতিমাত্রায় স্টাডিকে কিভাবে ক্ষতি করে সেটাকে তিনি পয়েন্ট আউট করেছেন। কারা স্টাডিকে কিভাবে গ্রহণ করে সেটা পয়েন্ট আউট করেছেন। কয় ধরনের বই রয়েছে সেটাকে তিনি পয়েন্ট আউট করেছেন। তার মানে কি এক একটা বিষয়কে তিনি পয়েন্ট আউট করেছেন, কিন্তু একই সাথে তিনি কিন্তু উইটিলে লিখছেন, তাই না? উইটিলে মানে কি? মানে বিশেষভাবে অন্যের কাছে যেন বোধগম্য হয় এবং বুদ্ধিদীপ্ত হয়, এরকম ভাবে তিনি কিন্তু লিখছেন। তাহলে এটা যদি তুমি লিখতে চাও অন এনি পার্টিকুলার টপিক, তাহলে কোনো একটা টপিক নিয়ে তুমি যদি লিখতে চাও, ডিমান্ডস বোথ আ কিন সেন্স অফ পারসেপশন এন্ড আ লাইভলি সেন্স অফ হিউমার। তাহলে তুমি যদি এরকম ভাবে লিখতে চাও তাহলে লেখার জন্য দুটা জিনিস প্রয়োজন। কি কি প্রয়োজন এই জায়গায়? আ কিন সেন্স অফ পারসেপশন মানে কি? তোমাকে আগে নিজেই তো পারসিভ করতে হবে। তুমি যেটা নিয়ে লিখতে চাইবা যদি তুমি নিজে না বোঝো তাহলে কি তুমি লিখতে পারবা? বলো। না স্যার। তুমি নিজেই বোঝো না, তাহলে তোমাকে
তুমি যদি পয়েন্টেডলি লিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই একটা পারসেপটিভ সেন্স থাকতে হবে। আর দ্বিতীয়ত যদি তুমি এটাকে উইটিলি বানাতে চাও তাহলে অবশ্যই তোমার ভিতরে কি থাকতে হবে, আ লাইভলি সেন্স অফ হিউমার। হিউমার মানে আসলে কি বোঝায়? হিউমার দ্বারা কি সবসময় ওই হাস্যরসাত্মক বিষয়কে বোঝায়? বলো, কিন্তু সবসময় হাস্যরসাত্মক বিষয়কে বোঝায় না। হিউমার মানে বোঝানো হয় যে তুমি যে বিষয়টাকে বোঝাচ্ছ সেই বিষয়ের সাথে রিলেটেড যে ফিলিং বা মানসিকতা সেটাকে অ্যাড করাকে বোঝায়। ঠিক আছে? তো যেমন দুঃখ কিন্তু এক ধরনের হিউমারের মধ্যে পড়ে। দুঃখবোধ, আনন্দবোধ, তারপর হচ্ছে গম্ভীরতা একটা বোধ, বিশ্বাস একটা বোধ, এই সব কিছুই কিন্তু এই হিউমারের সেন্সের মধ্যে পড়ে যায়। বুঝতে পেরেছ? তাই বলতেছে যে যদি তুমি খুবই সুচতুরভাবে লিখতে চাও বা কোনো কিছুকে যদি বোধগম্যতার ওয়েতে লিখতে চাও তাহলে তোমার ভিতরে এই দুটা সেন্স থাকতে হবে, একটা হচ্ছে সেন্স অফ পারসেপশন আর একটা হচ্ছে সেন্স অফ হিউমার। এবার বলেছে তুমি যদি এখন একটা জিনিসকে অনেক বড় করে লেখো, মনে করো ছোট একটা জিনিস অল্প কথায় যেটা বোঝানো যেত সেই কথাটাকে যদি তুমি ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে এমন বড় করে লিখছো যে মূল কথাটাই হারিয়ে গেছে, তাহলে কি হবে বলো? না স্যার। মনে করো কোনো একজন বক্তৃতা দিতে উঠছে, দিয়ে যা তাকে বলতে বলা হয়েছে সে না বলে 1 ঘন্টা ধরে আবল তাবল জিনিস বলে নেমে আসছে, দিয়ে মোটামুটি শ্রোতারা বুঝতেই পারলো না যে আসলে তিনি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলেন। তো এখানেও ঠিক সেরকম, তাই বলতেছে যে বিষয় নিয়ে তুমি লিখবা সেই বিষয়টা তোমাকে যেমন বুঝতে হবে তেমনি সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য, লেখার জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে, একটা হিউমার বোধ থাকতে হবে এবং সেটাকে সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। সংক্ষিপ্ত বলতে আবার ছোট না, সংক্ষিপ্ত মানে হচ্ছে ব্রিভিটি মানে বলতে বোঝায় যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে রিপ্রেজেন্ট করা, বেশি না, অতিমাত্রায় বলা না, তাই তো? তারপর হচ্ছে ব্রিভিটি ইট ইজ সেইড ইজ দ্য সোল অফ উইট, যে যত কম কথায় একটা কথাকে রিপ্রেজেন্ট করতে পারবে সেই তো বুদ্ধিমান, নাকি? যে অল্প কথায় খুব জ্ঞানী কথা বলে ফেলতে পারে। যেমন আমরা যে অফ স্টাডিজ পড়েছি, এটা কি খুব বড় এসে না ছোট? ছোট, এক পেজ থেকে 1.5 পেজ, তাই না? কিন্তু এর ভিতরে তিনি অনেক কিছু কথা কিন্তু আমাদেরকে বলে গেছেন স্টাডি সম্পর্কে। এবং তিনি কি স্টাডির বাইরে অন্য কথা বলেছেন? ওর টপিকটা হচ্ছে অফ স্টাডিজ, অফ স্টাডিজ এর বাইরে কি তিনি অন্য কোনো কথা বলছেন ওই জায়গায় এনেছেন? না স্যার। মানে ডাইগ্রেশন নাই, মানে তিনি তার মূল টপিক থেকে ছিটে যাননি। তাহলে এটা হচ্ছে ব্রিভিটি। ব্রিভিটি মানে হচ্ছে কি সংক্ষিপ্ততা, যেটা আমরা বলেছিলাম কি ফ্রান্সিস বেকনের এসের সেন্টেন্স গুলোর বৈশিষ্ট্য কি ছিল জানো? কনডেন্স, তাই তো, টার্স, এরকম কিছু পাইছিলাম না, শর্ট বাট উইটি, তাই না? এরকম। তাই বলতেছে যে হেন্স শর্ট ক্রিস্প সেন্টেন্স হুইচ হিন্ট স্কিলফুলি এট দ্য কনসেলড হিউমার সার্ভ দ্য উইটি রাইটার বেস্ট। তার মানে শর্ট এবং ক্রিস্প সেন্টেন্স গুলো যেগুলো সহজেই কি করতে পারে, হুইচ হিন্ট স্কিলফুলি এট দ্য কনসেলড হিউমার, মানে কনসেল্ট মানে কি গোপন, মানে যে রাইটার যে বোধটা ওই রাইটিং এর মাধ্যমে তুলে ধরতে চেয়েছে, যে সেন্টেন্স গুলো ওই বোধটাকে হিন্ট করতে পারবে, রিপ্রেজেন্ট করতে পারবে, নির্দেশ করতে পারবে, সেই সেন্টেন্স গুলোই আসলে সার্ভ দ্য উইটি রাইটার বেস্ট। সেই সেন্টেন্সই রাইটারকে বেস্ট সার্ভ করতে পারে, মানে ওই রাইটিং গুলোই বা ওই সেন্টেন্স গুলোই রাইটারের কথাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে। তারপরে সেন্টেন্স যদি একটা কথা ছোট, তুমি যদি তার পিছনে 10টা কথা বলো তাহলে সেটা কিন্তু উইটি রাইটারের বৈশিষ্ট্য না। মোরওভার উইট ইজ পজেসড অফ সাচ আ সাটল ইনট্যাঞ্জিবল কোয়ালিটি, বলছে উইট হচ্ছে খুবই সূক্ষ্ম এবং অদৃশ্য একটা কোয়ালিটি, দ্যাট এনি অ্যাটেম্প টু ফোর্স অর ওভার এমফাসাইজ ইট ইজ বাউন্ড টু ডিট্রাক্ট ফ্রম ইটস এক্সিলেন্স। তাই বলতেছে যেহেতু এটা খুবই সূক্ষ্ম এবং ইনট্যাঞ্জিবল, অদৃশ্য একটা শক্তি বা ক্ষমতা বা কোয়ালিটি, এটাকে যদি আমরা জোর করি বা ওভার এমফাসাইজ করতে যাই তাহলে উইটির যে এক্সিলেন্স সেটা আসলে নষ্ট হয়ে যায়, ডিট্রাক্ট হয়ে যায়, উইটি ভাবটা আর থাকে না। তাই বেশি জোরাজুরি করা যাবে না উইটের সাথে। উইটকে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে খুবই সংক্ষিপ্ত আকারে এবং সাবলীল ভাবে। এই উইট নিয়ে যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে উইটের মধ্যে যে এক্সিলেন্স আছে, তার যে কোনো কিছু রিপ্রেজেন্ট করার যে শক্তিটা আছে সেই শক্তিটা সে হারিয়ে ফেলবে, মানে উইট আর উইট থাকবে না, সেটা ভাড়ামি হয়ে যাবে। বুঝতে পেরেছো? বলছে হোয়াট কিডস সেইড ইন অ্যানাদার কনটেক্সট, বলছে অন্য একটা কনটেক্সটে কিডস একটা কথা বলেছেন, সেটা কুড ওয়েল বি অ্যাপ্লাইড টু ইট। এই কিডস এর এই কথাটা এক্ষেত্রে অ্যাপ্লাই করা যেতে পারে। কিভাবে দেখো,
যে ইফ ইট কামস নট ন্যাচারালি, যদি কোনো কিছু তোমার মাথায় ন্যাচারালি না আসে, ইট শুড নট কাম অ্যাট অল, তাহলে সেটা আসারই উচিত ছিল না। মানে ব্যাপারটা এরকম, আমি তোমাকে একটা দাওয়াত দিয়েছি, তাই তো? তুমি যদি দাওয়াত প্রয়োজন না বোধ করেই তুমি যদি চলে আসতে আমার বাড়িতে, তাহলে তুমি কি আমার আত্মীয়, কাছের লোক, না দূরের লোক হবা? কারা আমার দাওয়াত ছাড়াই আমার বাড়িতে আসবে বলো তো, কারা? হ্যাঁ, অনেক কাছের মানুষ, তাই তো? কাছের লোকেরা দাওয়াত ছাড়াই আসবে, তাদের জন্য দাওয়াত লাগে না। ঠিক ওইরকম ভাবে তুমি যখন কোনো কিছু লিখবা, যে বুদ্ধিটা ন্যাচারালি আসে সেটা প্রয়োজনীয় এবং তোমার সাথে এসেছে। যেটা ন্যাচারালি আসে না, তুমি জোর করে নিয়ে এসে বোঝাতে চাইবা, সেটা তোমার না আসলে ভালো হতো। মানে জোর করে আনতে যাওয়া মানেই বিষয়টা নষ্ট হয়ে যাওয়া, মানে বুদ্ধিটা শেষ হয়ে যাওয়া, বা ওখানে একটা টেকনিক্যালিটি চলে আসা, যে টেকনিক্যালিটির মধ্যে কোনো ফিলিং থাকে না বা কোনো হিউমার থাকে না। অতএব যেটা ন্যাচারালি আসে না সেটা না আসানোই ভালো। যেটা ন্যাচারালি তোমার মাথায় আসেনি লিখতে গিয়ে, সেটা জোর করে এনে প্রবেশ করানো মানেই তার ভিতরে একটা আর্টিফিশিয়ালিটি ঢুকে যাওয়া। অতএব এটা আমাদের কাজে লাগে না। এই জন্য বলছে উইটকে নিয়ে জোরাজোরি করা যাবে না, উইটের উপর ওভার এমফাসাইজ করা যাবে না, উইটকে রিপ্রেজেন্ট করার জন্য ফোর্স করা যাবে না। সিম্পলি যদি উইট আসে তো ভালো, না হলে উইট নিয়ে ভাবার দরকার নেই। তাই বলছে দেখো, দ্য উইট অফ আ ডিন সুইফট অ্যান্ড অস্কার ওয়াইল্ড আর শ আর চেস্টারটন ইজ বর্ন। মানে এগুলো কিন্তু নাম, হ্যাঁ। ডিন সুইফট মানে জোনাথন সুইফট, অস্কার ওয়াইল্ড একজন রাইটার, জোনাথন সুইফট একজন রাইটার, শ একজন রাইটার, চেস্টারটন একজন রাইটার। এরা যে রাইটার হয়েছেন এবং রাইটিং এর মধ্যে এরা যে উইটকে রিপ্রেজেন্ট করেছেন, এরা কি জোর করে উইটি হয়েছে, নাকি তাদের উইট মানে ইনবোর্ন? বলো, ইনবোর্ন বলি না আমরা, অনেকে আছে না যে তোমার এটা হচ্ছে জন্মগত, মানে জোর করে হয় না। জোর করে কি তুমি আমি শেক্সপিয়ার হতে পারবো? বলো, জোর করে কি তুমি আমি আইনস্টাইন হতে পারবো? বলো, না স্যার, জোর করে হতে পারবে না। যা হয় তা ইনবোর্ন হয়। তাও বলতেছে এই আমরা জোর করে জোনাথন সুইফটের মতো উইটি হতে পারবো না, আমরা জোর করে অস্কার ওয়াইল্ড হতে পারবো না, আমরা জোর করে শ হতে পারবো না। বলো, হ্যাঁ। এখানে কি নামের আগে আর্টিকেল ব্যবহার করতে পারবো আর কি? এরকম তো দেখি না এর আগে। কেন দেখোনি? দেখে বলে আছে, তুমি পড়োনি, ঠিক আছে তো? বললাম ইউ আর নজরুল, ইউ আর নজরুল, এটা তো পড়েছি। তাহলে ওটাই ওখানে, যে একজন অস্কার ওয়াইল্ড, একজন চেস্টারটন, একজন এর পরিবর্তে ওটাকে কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, ওদের কোয়ালিটিকে ব্যবহার করা হয়েছে এখানে, ঠিক আছে তো? যে একজন ডিন সুইফট, একজন অস্কার ওয়াইল্ড, একজন শ, একজন চেস্টারটন, এরা জন্মগত, এদেরকে তৈরি করা হয়নি। তুমি আমি চাইলেই ওদের মতো হতে পারবো না। বুঝতে পারছো তো? জি স্যার, এখন বুঝলাম যে আর কি মূলত এদের কোয়ালিটি বা ইকে তুলে ধরা হয়েছে, মূলত নামের জন্য না, শুধু নামের জন্য না, আর্টিকেল নামের জন্য ওদেরকে কমন নাউন হিসেবে ইউজ করা হয়েছে, ঠিক আছে তো? তাই বলছে পারসেপশন অফ উইট ইজ অ্যান ইন্টেলেকচুয়াল এনজয়মেন্ট। অতএব উইট ব্যাপারটা হচ্ছে পারসিভ করতে হবে। তুমি আমি উইটটা কি জিনিস আমি তোমাকে বোঝাতে পারবো না, উইটটা কি জিনিস আমি তোমাকে এটাকে পারসিভ করতে হবে। আমরা অটোমেটিক বলে বসি যে লোকটা তো খুব উইটি, আসলে উইটি বলতে তাহলে আমি কিসের জন্য তাকে উইটি বললাম? তাহলে ওর আচার আচরণ কথাবার্তার ভিতরে আমি এমন একটা ভাব পেয়েছি, এমন একটা বোধ বুদ্ধি পেয়েছি, তার জন্য তাকে আমি উইটি বলতে বাধ্য হলাম। তাহলে উইটিটা হচ্ছে একটা কি পারসেপ্টিবিলিটির ব্যাপার, হ্যাঁ। এটাকে হাতে দিয়ে দেখা যায় না, বা এটা দিয়ে কোনো কিছু দিয়ে পরিমাপ করা যায় না, বা এটা দিয়ে আমরা কোন রকম অনুবীক্ষণ যন্ত্র বা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আবিষ্কার করতে পারবো না। তাই বলছে যে পারসেপশন অফ উইট ইজ অ্যান ইন্টেলেকচুয়াল এনজয়মেন্ট ক্লোজলি অ্যাকিন টু। দেখো এখানে কিছু গ্রুপ ভার্ব আছে, অ্যাকিন টু মানে কি সিমিলার, অ্যাকিন টু মানে সিমিলার। তাহলে উইটির পারসেপশনটা হচ্ছে অনেকটা সেন্স অফ হিউমারের সিমিলার, মানে যার উইট আছে তার মানে তার মধ্যেই সেন্স অফ হিউমার আছে, আর যার ভিতরে সেন্স অফ হিউমার আছে তার ভিতরে উইট আছে, হ্যাঁ। তাই বলছে এটা হচ্ছে কি অ্যান অ্যাকুয়ারমেন্ট বাই নো মিনস টু বি ডেসপাইজড। অতএব এই সেন্স অফ হিউমার এমন একটা প্রয়োজন, অ্যাকুয়ারমেন্ট মানে কি প্রয়োজন রাইটার হওয়ার জন্য, যেটাকে কোনোভাবে আমরা অবজ্ঞা করতে পারি না, এড়িয়ে যেতে পারি না। যার ভিতরে উইট নেই সে কখনো ভালো রাইটার হতে পারে না। তুমি যত লেখালেখি করো মানুষ এটা গ্রহণ করবে না। কেমন করে যেন মানুষ বোঝে যে এই জিনিসটা ভালো বা এই জিনিসটা মন্দ, ঠিক আছে তো? আবার সব ভালো কি মানুষ গ্রহণ করতে পারে বলতো? মানুষ ভালোটা গ্রহণ করতে পারে? হ্যাঁ, মানুষের কিন্তু সবসময় আবার ভালো বোধটা আছে তাও কিন্তু না,
ঠিক আছে, তাদের ভিতরে যে সবসময় ভালো বোধ থাকবে সেটাও না। কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কমন পিপল ভালোটা কি জিনিস সেটা তারা সেই পর্যন্ত উঠতেই পারে না, সেই পর্যন্ত জানতেই পারে না। এর থেকে লো কোয়ালিটি জিনিস নিয়ে তারা খুব উত্তেজিত হয়ে থাকে, কিন্তু কোয়ালিটিফুল জিনিসকে তারা এড়িয়ে যায়। হ্যাঁ, তাই বলতেছে যে এই সব কিছুর জন্য একটা সবচেয়ে বড় শক্তিশালী বিষয় হলো উইট। মানে মেইনলি প্যাসেজটা কি নিয়ে কথা বলা হলো বলো তো? মেইনলি পুরো প্যাসেজটাতে আমরা কি নিয়ে কথা বললাম? হ্যাঁ, উইট নিয়ে, তাই তো? হ্যাঁ, উইট নিয়ে কথা বললাম। তাহলে উইটের মিনিংটা কি আমরা একটু দেখি তো, উইটটা আসলে কি? স্কিলফুল, ফুল অফ এক্সপেরিয়েন্স, মানে সবকিছু, মানে কোয়ালিটি যেমন বলতে পারবো না, ওটা করে আসলে আলাদা করে তুমি বলতে পারবো না। হ্যাঁ, মানে এটা সবকিছুর মধ্যে একটা মানে কি বলবো কমন একটা মানে কি বলবো সব কোয়ালিটির, হ্যাঁ সকল কোয়ালিটির একটা কমন একটা মিশ্রণ। হ্যাঁ, যেটা আমরা এইখানে মিলে দ্য ক্যাপাসিটি অফ ইনভেন্টিভ থট অ্যান্ড কুইক আন্ডারস্ট্যান্ডিং, কিন ইন্টেলিজেন্স। শুধু এইটুকু দিয়ে উইটকে আসলে রিপ্রেজেন্ট করা যায় না। এর ভিতরে দেখো অনেকগুলো সিনোনিম অ্যান্টোনিমস তুমি বুঝতে পারবা যে এর ভিতরে সব কোয়ালিটিকেই নির্দেশ করছে। জোকসও যেমন উইটি, কিন্তু সব জোকসকে সবসময় উইটি বললে তো হবে না। ওই তো বললাম হিউমার, হিউমার মানে যে সবসময় হাসি খেলা বোঝাবে তাও কিন্তু না। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে কোন একটা সিচুয়েশন বোধে, কোন একটা জিনিস বোঝাতে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং অন্যকে আন্ডারস্ট্যান্ড করতে পারার যে অ্যাবিলিটি, এই পুরো ব্যাপারটার একটা কোরিলেশনই হচ্ছে উইট। ঠিক আছে, এটা হচ্ছে পারসিভ করার ব্যাপার। স্যার আমরা যেমন প্রথম বর্ষে একটা বাংলা রাইটিং ছিল, মানে গদ্যের মতো ছিল, সেখানে লেখাটা কিভাবে উন্নত করা যায়, কি কতদিন ফেলে রাখতে হবে এ বিষয়ে যেগুলো আলোচনা ছিল, ঠিক এরকম কিছু। এটা প্রমথ চৌধুরী ছিল। হ্যাঁ, প্রমথ চৌধুরী প্রথম যেটা ছিল। মানে আস্তে আস্তে বুঝতে শিখবে। এটা বুঝতে হলে একটা অ্যাবিলিটি লাগবে যে এটা আসলে এই জিনিস। এটাকে তো সমস্যা নেই। আমরা যে ফ্রান্সিস বেকনের যে এসেটা পড়েছি এটাতে আমরা বলতেছি নাকি যে সে উইটি, তার মানে আমরা বুঝতে পারছি উইট ব্যাপারটা একটা টপিককে খুবই সুন্দর করে অন্যের সামনে রিপ্রেজেন্ট করতে পারা, নিজে বোঝা এবং অন্যকে বোঝানো, তাই না? এবং দ্রুত একটা অ্যাবিলিটি তৈরি, মানে একটা অ্যাবিলিটি থাকা যেটা দিয়ে দ্রুত তুমি কিছু ইনভেন্ট করতে পারবে তোমার ভিতরে, যে এইটা বললে হয়তো তুমি বুঝবা। হ্যাঁ, যেমন আমি হয়তো বা তোমাদের একটা জিনিস বোঝাতে গিয়ে দ্রুত আমাকে ভাবতে হচ্ছে যে কোন উদাহরণটা আনলে তুমি এই প্যাসেজটার ভিতরে একটা মানে আলাদা ইজিনেস পাবা, তাহলে সেইটা এনে বুঝিয়ে তারপর তোমাকে এটা আমাকে বোঝাতে হচ্ছে, তাই না? এই যে দ্রুত ইনভেন্ট করতে পারার এইগুলোর ব্যাপারটার সাথে আসলে উইটির ব্যাপারগুলো রিলেটেড। আচ্ছা, কি বুঝতে পেরেছো? দেখো ওই জন্য বললাম যে সেকেন্ড পেপারের এই অ্যাডভান্স রিডিং রাইটিং এ যে প্যাসেজগুলো থাকবে এইগুলো ফার্স্ট ইয়ারের মতো অতটা ইজি না, তাই না? ওগুলো ছিল ইনফরমেটিভ, আর এখানে ইনফরমেটিভ না, এখানে হচ্ছে কি একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের আলোচনা। হ্যাঁ, যেগুলো তোমাকে একটু মানে বুঝতে হবে, সেন্স করতে হবে। প্যাসেজগুলো ছোট, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু একটা জটিলতা আছে যেটার জন্য আমি হয়তো পুরো ক্লিয়ার ধারণাটা আনতে পারতেছি না। হ্যাঁ, এরকম। স্যার 9 নাম্বার প্যাসেজটা কিন্তু ডিপনেস বেশি না, সেটা তো থাকবে। এটা তো তোমার একটা মানে একটা ট্রেডিশনের ব্যাপার। সেই ট্রেডিশনটা পুরোটা না জেনে তো তুমি এটা শুধু বুঝতে পারবে না, যেখানে কোত্থেকে এই বিশেষ করে এই প্রথম 3-4 লাইনে, বাকিগুলো ইনফরমেটিভ, কিন্তু প্রথম 3-4 লাইনে যেটা বোঝাতে চাইলো যে এখানে ইন্ডিয়ান, রোমান, তিউনিসিয়ান অনেক কিছু মিলে একটা ট্রেডিশন এসে গেছে এবং তারা একটা ডেইটি বা দেবতার সাথে লিঙ্ক লাগিয়ে কিন্তু এই জায়গাটা নিয়ে এসেছে। মানে মূল কথা হলো ক্রিশ্চিয়ানিটির যে ফেথটা সেটা প্যাগানিজমের একই রকমের ফেথ, সেটা হিন্দুইজমের একই রকমের ফেথ। মানে এই যে রিভার, মানে এটা পৃথিবীর নিয়ম জানো এটা। হ্যাঁ, এটা প্রত্যেক ধর্ম ছাড়াও ধর্মের বাইরেও এই চিন্তাটা করা হয়। কারণ কি, একটা বীজ যখন তুমি বপন করো তখন বীজটা না মরলে কি নতুন গাছ হবে বলো তো? বীজ না মরলে কি নতুন গাছ হবে? স্যার বীজটা আগে রোপণ করতে হবে, ওইটা তো মরতে হবে, শুকাতে হবে। ও তোরা যাই। বলো বাকিরা কি বলতে চাচ্ছ? যে একটা ধানের বীজ তুমি তাই তো বপন করার পরেই সেই বীজটা কি হয়ে যাবে? মারা যাবে, তাই তো? এবং সেখান থেকে নতুন একটা গাছ বার হবে। মানে সেই বীজটা তার নিজের অবস্থানে থাকবে না, পুরো মাটির ভিতরে মরে যাবে, সেখান থেকে নতুন করে একটা নতুন গাছ, চারা গাছ বার হবে। সে তার ইনট্যাক্ট তার অবস্থানে থাকতে পারবে না। তো থেকে কি হচ্ছে, বীজটা জন্মেছিল, বীজটা মারা গেল, সেই বীজ থেকে আবার নতুন করে একটা গাছ বার হলো, যে গাছে আবার একটা ধান গাছের চারা থেকে কমপক্ষে 10টা তো
থাকবে নাকি, এক ধান, দেখো একটা বীজ থেকে আমরা 10টা ধান, তাহলে কি এটা রিভার্থ, নতুন করে আমরা অনেক কিছু উপাদান, এটাই পৃথিবীর মানে কি সূত্র, পৃথিবীর ক্রমবিবর্তনের এবং পৃথিবীর সামনের দিকে এগিয়ে যাওয়ার, এটাই হলো সূত্র, যে একটা জিনিস মরবে তো 10টা জিনিস হবে। ব্যাপারটা অনেকটা সেই কিছু কিছু সিনেমা আছে যে একজনকে মারলে ওরকম আরো 10টা হয়ে যাবে, তার শক্তি আস্তে আস্তে দিন দিন বাড়তে থাকবে। আর সব শক্তি কোথায় অবস্থান করছে বলতো? মাটিতে না, মানে পুরো এই শক্তিগুলো মাটিতেই আছে। মাটি আমাদের কি এখানে কি হিসাবে কাজ করছে বলো? মাটি শক্তির আধার স্যার, শক্তির আধার, কারণ আমরা মাটি থেকে উৎপাদিত উদ্ভিদ খেয়েই তো আমরা বেঁচে আছি নাকি। এখানেই পিওরিটির ব্যাপার, এখানেই শক্তির ব্যাপার, এখানেই নবজীবনের ব্যাপার, সবকিছু এখানেই। আর মাটিকে আমরা পুড়িয়ে ফেলে মাটির জীবনগুলোকে নষ্ট করে ফেলতেছি। পুড়িয়ে মাটিরও জীবন নষ্ট করা যায়। যে মাটি পুড়ে গেছে সেই মাটিতে কি আর গাছ টাছ হয় সহজে বলতো? যতক্ষণ না ওই মাটিটা আবার পুনরায় প্রক্রিয়াজাতকরণ করে নিজে মাটির সাথে মিশে না যাবে, ততক্ষণ পর্যন্ত সেখান থেকে আর কোনো কিছু জন্মায় না। ওকে, তো যাই হোক, এগুলো মানে শুধু টেকনিক্যালি পড়াশোনা করবা না, হ্যাঁ, এগুলো একটু বোঝার চেষ্টা করবা, একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবা, বা এর সাথে রিলেটেড আরো এইটুকু একটা প্যাসেজ কিন্তু তোমরা একটু সার্চ দিলা, দেখি তো এখানে এই ট্রেডিশনটা আসলে কি সাথে যায়। তোমরা গুগলে সার্চ দিবা, দেখবা যে অনেক কিছু চলে আসবে। দুই একটু এদিক ওদিক পড়াশোনা করবা, দেখবা যে ছোট্ট একটু জ্ঞানটাকে খুঁজতে গিয়ে তোমার জ্ঞানের পরিসরটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, আর কারো যদি সমস্যা থাকে তো বলতে পারো, তাহলে অন্য আলোচনায় যেতে হবে আমাদের একটু। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, একজন বলো। হ্যাঁ স্যার, এই যে আমার হচ্ছে প্যাসেজ আর্টে, তো এখানে সিম্পল থেকে কমপ্লেক্স, তো সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় কি আমরা সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো আছে শুধুমাত্র কি সেই ওয়ার্ডগুলাই ব্যবহার করতে পারবো, নাকি এর বাইরে এর সাথে রিলেটেড কোনো শব্দ ব্যবহার করতে পারবো কমপ্লেক্স করার ক্ষেত্রে? তুমি কোনো সিনোনিমাস অ্যান্টোনিমাস ওয়ার্ড ইউজ করতে পারবে না, তবে টেকনিক্যাল যে কানেক্টিভ ওয়ার্ডগুলো আছে সেগুলো ইউজ করতে পারবে। কথা বুঝতে পারছো? যেমন স্যার এখানে স্পেশাল রুল তো এখানে নাই, সেক্ষেত্রে কোন সেন্টেন্সের কথা বলছো তুমি? এখানে স্যার এই যে প্যাসেজ আর্টের এ নাম্বার কমপ্লেক্স করছে এখানে, এটা ট্রান্সফর্ম দ্য ফার্স্ট সেন্টেন্স ইনটু কমপ্লেক্স, মানে কি বলছে? ফার্স্ট সেন্টেন্স বলছে ট্রান্সফর্ম দ্য ফার্স্ট সেন্টেন্স ইনটু আ কমপ্লেক্স ওয়ান। বলছে অ্যাডভার্টাইজিং হ্যাজ বিকাম আ ভেরি স্পেশালাইজড অ্যাক্টিভিটি ইন মডার্ন টাইমস। এই একটা হচ্ছে has become a very specialized activity in modern times. এটাকে স্যার কমপ্লেক্স করতে বলছে, দ্যাট মিন্স আমাদের advertising has become an activity which plays a very special role in modern times. এই যে স্পেশালাইজডটাকে তারা ধরে এখানে স্পেশাল রোল এই ফ্রেজটা লিখছে, তাই তো? এই ফ্রেজটা বানিয়েছে। জি স্যার, এখানে হ্যাঁ, এর সাথে লিংকটা আছে, কথাটা তো লিংকটা আছে। একদম নতুন কোনো সিনোনিমাস ওয়ার্ড তো নিয়ে আসা হয়নি, ওই কথাটা নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, স্পেশালের সাথে এরপরে স্যার এই যে এখানে হ্যাঁ বলো স্যার, এখানে হুইচের পরে পেলে দিয়েছে, এখানে হুইচের পরে পেলে দিয়েছে, তো এটা ব্যবহার না করে আমরা কি এর সাথে রিলেটেড যে কোনো বার ব্যবহার করতে পারবো? অবশ্যই, এটা তুমি অন্যভাবে করতে পারবা, কেন না করতে পারবে না বলো? বললাম কি, আমরা এইভাবে করতে পারি যে ইন মডার্ন টাইমস advertising become an activity which is very specialized বা which is very special, বলতে পারি না আমরা এভাবে? কারণ এটা তো একটা রুলসে আসতেছে। আমরা তো যে শিখেছিলাম ফার্স্ট ইয়ারে, তাই না? আমরা ফার্স্ট ইয়ারে যে ট্রান্সলেশন শিখেছিলাম, যে একটা নাউন ফ্রেজ থেকে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজটাকে বের করে নিয়ে ওটা দিয়ে আমরা নতুন করে একটা ক্লাস তৈরি করতে পারি। এখানে সেটা হচ্ছে কি, যে অ্যাডভার্টাইজিং হ্যাজ বিকাম আ ভেরি স্পেশালাইজড অ্যাক্টিভিটি। এই ভেরি স্পেশালাইজড অ্যাক্টিভিটির মধ্যে এই ফ্রেজটা থেকে আমরা করব কি, এই ভেরি স্পেশালাইজড, এই মনে করো ফ্রেজটুকু আমি কি করলাম, এখান থেকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে করব কি, এই যে অ্যান অ্যাক্টিভিটি হয়ে যাবে, আর ভেরি স্পেশালাইজডটাকে আমি একটা নতুন করে ক্লজ বানিয়ে অ্যাক্টিভিটির পাশে দিয়ে দিব। আর ইন মডার্ন টাইমস এটাকে ঘুরিয়ে আমি একটু সামনে দিব, তা না হলে আমার মানে ওই কানেক্টিভিটিটা একটু সমস্যা হয়ে যাবে। কি কথা বুঝতে পেরেছো? স্যার এগুলো প্র্যাকটিস করতে করতে না এতে চলে আসবে না, সেটা তো প্র্যাকটিস করতে হবে। ওইগুলো যেহেতু আমরা আর কি কিছুটা আলোচনায় নিয়ে আসবো আবার, এগুলো তোমার যেহেতু তাহলে স্যার আমরা আর কি এর সাথে রিলেটেড কোন ওয়ার্ড অ্যাড করতে পারবো?
এর সাথে রিলেটেড হতে হবে এবং এর সাথে যায় এমন কিছু ওয়ার্ড। এখানে যেমন ভার্বটা ইউজ করেছে, তুমি এটা নিয়ে আসতে পারো, কোনো সমস্যা না। হ্যাঁ, এখানে ভার্বটা হুইচ প্লে আ ভেরি স্পেশাল রোল, ওই যে স্পেশালাইজড হয়েছে ওটাকে রোল কথাটা নিয়ে আসা হয়েছে, ইম্পর্টেন্ট রোল বা স্পেশাল রোল, এটা মানে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ওইটুকু নিয়ে একটা সেন্টেন্স বানিয়েছে, ওই স্পেশাল শব্দটা দিয়ে একটা সেন্টেন্স বানানো হয়েছে, ঠিক আছে? তাহলে ভেরি স্পেশাল এটুকু আছে, দেখো ভেরি স্পেশাল, ওইটা ভেরি স্পেশালাইজ না করে করলো কি, ওখানে প্লে আর রোল দিয়ে একটা ফ্রেজ তারা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেছে, একটা ক্লজ তৈরি করেছে। এইটুকু করতে পারবো। জি স্যার, বুঝেছি। এর আগে তো স্পেশালাইজড এর বাইরে কোনো সেন্স নিয়ে আসতো তাহলে আমরা পারতাম না, কারণ এখানে তো ওর সাথে লিংকটা লাগানো আছে, ঠিক আছে? ওর সাথে লিংকটা লাগিয়েই তারা একটা নতুন সেন্টেন্স তৈরি করেছে। বুঝতে পেরেছো? যেমন এখানে স্পেশাল পার্ট দিলো তো হতো, স্পেশাল পার্ট ইন মডার্ন টাইমস, প্লেস আ ভেরি স্পেশাল পার্ট দিতে পারো, সমস্যা না। হ্যাঁ জি স্যার, এখন বুঝেছি। স্যার আমার আরেকটা প্যাসেজ একটু সমস্যা ছিল, মানে 1 থেকে 10 এর মধ্যে না। তাহলে সেটা আজকে না, আমি আবার একটু সময় দিব তখন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওটা মনে রাখো পরবর্তীতে। বলো, এটুকুর ভিতরে আর কারো কোনো সমস্যা আছে কিনা? আজকে স্যার একটু গ্রামার পড়াবেন বলছেন যে আপনি কালকে। আগে এটা শেষ করে নি, তারপর যদি সময় থাকে আমরা গ্রামার পড়াবো। হ্যাঁ বলো স্যার। যেরকম এই যে প্যাসেজ 3 এ হোয়াট ইজ এনভায়রনমেন্ট পলিউশন, তো এখানে যদি আমি এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে আমি যে সংজ্ঞাটা জানি সেটাই যদি দিয়ে দেই তাহলে কি কারেক্ট হবে आंसर, নাকি এর সাথে লিংক রেখে লিখতে হবে? তাই না, তোমাকে তো প্যাসেজ অনুসারে आंसर করতে হবে, তার সাথে দুই একটা কথা এদিক ওদিক তুমি করতে পারো, কিন্তু একদম তুমি তোমার সংজ্ঞাটা প্যাসেজের বাইরে দিলে তো হবে না, তোমাকে প্যাসেজের সাথে লিংক লাগাই করতে হবে। এরপরে যদি বুঝতে না পারি তো এখান থেকে কি এই যে এনভায়রনমেন্ট পলিউশন ইজ এর পরে এখানে এই যে ইজ হোয়েন সামথিং ইজ অ্যাডেড টু এনভায়রনমেন্ট এই লাইনগুলো দিয়ে দেই তাহলে কি নাম্বার দিবে? মানে বুঝলাম না, এখানে তোমার কি প্রশ্ন চাওয়া হয়েছে এখানে? হোয়াট ইজ এনভায়রনমেন্ট পলিউশন? হ্যাঁ, তাহলে এখানে তো সেটা বলাই হয়েছে, এই যে পলিউশন ইজ বলছে when something is added to the environment that is harmful and poisonous to living things। তাহলে এনভায়রনমেন্ট পলিউশন কি? তাহলে এনভায়রনমেন্ট পলিউশন বলতে আমরা এইটুকুর ভিতরেই পেয়ে গেছি যে পয়জনাস বা হার্মফুল কোনো কিছু পরিবেশের সাথে মিশে যাওয়াটা, তাই না? হার্মফুল কোনো কিছু পরিবেশের সাথে মিশে গেলেই তো সেটা পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে, এখানে তো সংজ্ঞাটা আছে। জি স্যার, যখন আমি আর কি বুঝতে পারবো না এই প্রশ্নটার উত্তর কিভাবে লিখবো তখন কি এই যে এভাবে দিয়ে দিলে কি সঠিক হবে? যেমন এনভায়রনমেন্ট পলিউশন is when something is added to the environment that is harmful or poisonous to living things, তো এভাবে কি লিখলে নাম্বার দিবে? যখন আর কি বুঝতে পারতেছি না আর কি। তুমি তো বুঝতে পারবা, যদি তুমি বুঝতে না পারো কপি করে দেব, তাহলে তো তুমি তো কপি করে দিলা সরো, তো তুমি তো সরাসরি কপি করে দিলা, এখন সেটা স্যারের উপর ডিপেন্ড করবে যে তোমার কপিটা গ্রহণ করবে কিনা। বুঝনি স্যার? অনার্স কিন্তু অ্যাকসেপ্টেবল, তোমাকে তো পারতে হবে, তুমি যদি না পারো তাহলে তোমার এটা ডিসক্রেডিট, এখন সেটা স্যারের উপর ডিপেন্ড করবে যে স্যার তোমার নাম্বারটা দিবে নাকি কাটবে। যেহেতু এক মার্ক তো এখানে আসলে কাটাকাটির কিছু থাকে না, হয়তো দিয়ে দিতে পারে স্যার, কিন্তু দয়া করে সেটা স্যারের উপর ডিপেন্ড করবে, কেটেও দিতে পারে যে তুমি একদম হুবহু কপি করছো, সেটা স্যারের উপর ডিপেন্ড করতে পারে। হ্যাঁ, এই জন্য বুঝবা না কেন, আমার কথা হলো যদি তুমি না বুঝতে পারো সেটাই তোমার ডিসক্রেডিট, এটা হলো কথা। বুঝবা না কেন, তুমি তো পড়তেছো 1-1.5 বছর ধরে, তুমি যদি না বোঝো এখানে এমন কিছু দিবে না যেটা রকেট সায়েন্স, যেটা তোমার বোধগম্যতার বাইরে থাকবে। এখন যদি কেউ না পড়ে গিয়ে বলেছে আমি বুঝি না, তাহলে তার বোঝানোর দায়িত্ব তো আমার না, তোমার পড়ানোর দায়িত্ব ছিল তুমি পড়ে বুঝবা, এটাই হলো আমার ক্রেডিট। তুমি এখন একটা বিষয়কে বুঝবা কি না বুঝবা সেটা তোমার ব্যাপার, আমার পরীক্ষায় দিয়েছি, তুমি আশা করি তুমি পারবা, আমরা জানি এই লেভেলে তুমি পড়াশোনা করলে তুমি পারবা, অতএব দিয়েছি, তুমি না পারলে সেটা তোমার ব্যাপার। পারোনি, আমি তোমাকে নাম্বার দেবো না, তোমাকে আমার নাম্বার দিতে হবে এমন তো কোনো লক্ষ্য নাই, যে পাবে তাকে দিব, যে পাবে না তাকে আমি দিব না, এই হলো ব্যাপার, তাই না? এখন ওই যে মনে করো যে তোমাদের তো কিছু কোশ্চেন আমি শেয়ার করছিলাম যে ফার্স্ট ইয়ারে তোমাদের ব্যাচেরই কি লিখছে, মনে করো সে তো হুদাই তো পেজ ভর্তি করে রাখছে এবং কয়েকটা শিটও তো নিয়েছে, আমি তো একটা খাতায় তোমাদেরকে দিয়ে দিয়েছি, একটা দেয়নি ছবি তুলে, যেখানে লেখা যায় না ওখানেও লিখে রাখছে। তাহলে সেখানে কি 5 মার্ক পাওয়ার যোগ্য সে? বলো তো 5 মার্কও কি পাওয়ার যোগ্য সে ওই জায়গায়? তোমাদের কি মনে হয় যে সব জায়গায় কোনটা পয়েন্ট, কোনটা পয়েন্ট, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কি কোটেশন তো নিজের মতো করে বানাইছে, কিন্তু সুন্দর করে দাগ টেনে মার্জিন দিয়ে পরিষ্কার হাতে লেখা, কিন্তু
এবং খুবই চমৎকার হাতের লেখা, মানে খুবই পরিষ্কার ভাবে, কোনো কাটাকাটি নেই, কোনো সমস্যা নেই, কিন্তু তার ভিতরে কিচ্ছু নেই। তাহলে সেখানে আমি দিতে পারবো কেন? এখন সে পারেনি, সেটা তার ডিসক্রেডিট, অতএব সে তো মার্ক পাবে না। হ্যাঁ, তোমাকে পারতে হবে, এটা হলো বড় কথা। হলো যে আমি পারবো না স্যার, না পারলে কি হবে সেটা তারপর তুমি যা খুশি লিখে আসবে, নাম্বার দেবে কি না দেবে সেটা স্যারের ব্যাপার, ঠিক আছে তো? কিন্তু তোমাকে পারতে হবে, প্রতিযোগিতা টিকতে হবে, পারতে হবে। আচ্ছা, আর কারো? আচ্ছা, যদি কোনো সমস্যা না থাকে তাহলে পরবর্তী মোটামুটি 11 থেকে কতগুলো প্যাসেজ আছে টোটাল এখানে? স্যার 35 তার মানে হচ্ছে এখনো 25টা। এটা নিয়ে আমি আর প্রতিদিন করব না, কারণ আগামী আজকে কিছুটা সময় নিয়ে আগামী ক্লাস পর্যন্ত আমি কিছু গ্রামাটিক্যাল যে রুলস গুলো আমি একটু ফার্স্ট ইয়ারে পড়িয়েছিলাম তার কিছুটা রিভিশন করব, কারণ এখানে একটু কাজে লাগবে এই জন্য। তাছাড়া খুব একটা জটিল না, হয়তো দেখা যাচ্ছে যারা ফার্স্ট ইয়ারে তোমরা ছিলে তারা হয়তো সহজে পারবা, যারা ছিল না তাদের জন্য একটু আলোচনা নিয়ে আসতে হবে, কারণ তারাও যেহেতু এখানে যুক্ত হয়েছে। তো এই জন্য আমি আগামী দিন, মানে আমি সময় কম নিব, আগের রেকর্ড ক্লাসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিব, ঠিক আছে তো? আগের রেকর্ড ক্লাসগুলো আমি শেয়ার করে দিব, বিশেষ করে সেন্টেন্স স্ট্রাকচারের রেকর্ড ক্লাস এবং ফ্রেজের রেকর্ড ক্লাস, ওটা নিয়ে আমি কোনো ক্লাস নিব না, ঠিক আছে? ওগুলো সহজ আছে, তোমরা এখন পারবা, ওটাতে সময় নষ্ট করা যায় না, বা ওটাতে সময় নষ্ট আমি করিও না। যারা নতুন আছো, আজকেই আমি যে 9টা যে সেন্টেন্স স্ট্রাকচার, ঠিক আছে তো, 9টা যে সেন্টেন্স স্ট্রাকচার সেগুলো রেকর্ড ক্লাস আমি দিয়ে দিব, যাতে আগামীকালকের মধ্যেই আমি, তোমরা যদি আগে থেকে রেকর্ড ক্লাসগুলো দেখে নাও তাহলে কিন্তু ওই সম্পর্কে তোমার ধারণাটা হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে আমি অল্প সময়ের মধ্যেই 9টা স্ট্রাকচারকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে তো? আর তারপরে ফ্রেজের ব্যাপারটা, তারপরে আরেকটা ক্লাসের সাথে আমি ফ্রেজের ব্যাপারটাকে রিলেট করে দিব, ফ্রেজ বিষয়টাকে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে ক্লজের বিষয়টা আসবে। এখানে আমরা মেইন গুরুত্ব দিব হচ্ছে ক্লজটা, কারণ এখানে যে সেন্টেন্সগুলো আমরা পড়তেছি বা যে প্যাসেজগুলো পড়তেছি, এই প্যাসেজগুলো আমাকে ক্লজগুলোকে বার করে ধরে তারপর আলোচনা করতে হবে। এবং এখানে তোমাকে ছোট ছোট সেন্টেন্সের ভিতরেও যে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে অনেক জটিলতা থাকতে পারে, সেটা তোমাকে এখানে বার করতে পারতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে একটা সেন্টেন্সের মিনিংকে তুমি সহজে ধরতে পারবা, বা ওই যে যেটা বলতেছো যে স্যার আমি যদি না পারি, তুমি পারবা, তোমাকে পারতে হবে, এটা হলো সবচেয়ে বড় বিষয়, ঠিক আছে? যেমন এইখানে যদি আমি তোমাকে একটা সেন্টেন্স বলি, দেখো তো এই সেন্টেন্সের ভিতরে কয়টা ক্লজ আছে, এই সেন্টেন্সটা সবাই একটু খেয়াল করো তো। এই সেন্টেন্সটা আসলে কয়টা ক্লজ আছে, বা এখানে মেইন ক্লজ কোনটা কি, আমরা এটা সহজে ধরতে পারছি কিনা? এই জায়গাটা দেখো, কি ধরতে পেরেছো এটা? স্যার দুটা ক্লোজ আছে, স্যার তিনটা বেশি নাই স্যার, দুইটাই তো দেখি স্যার। ইট এর আগে কি স্যার ফুল স্টপ হতো? তিনটা আছে। দাঁড়া আমি ভাবি, এখন বলি, দাঁড়াও। আমার ক্লোজে অনেক সমস্যা হয়। দুইটা মনে হচ্ছে স্যার। আচ্ছা, সবাইকে দুইটা? সবাইকে দুইটা? তিনটা মনে হয়, তিনটা। হ্যাঁ, কেউ বলতো তিনটা। তাহলে দেখো এখানে একটু, হ্যাঁ, ভোটের নির্বাচনে কেউ জিতে যাচ্ছে না, একবারে কেউ নিরঙ্কুশ নির্বাচনে জিততে পারতেছে না, কেউ না কেউ তিনটা বলতেছো, কেউ বলতেছো দুইটা। তাহলে প্রথমত যারা দুইটা বলতেছো যারা, তারা আমাকে বোঝাও যেখানে দুইটা ফাইনাইট ভার্ব কোন জায়গায় আছে। It is bound to detract from it.
এই ইটটাকে যদি তোমরা ধরো তাহলে অলরেডি ভুল করে ফেলেছো। এই ইটটা কি ইজ এর সাবজেক্ট নাকি এই ইটটা ফোর্স অর ওভার এমফাসাইজ এর অবজেক্ট? স্যার অবজেক্ট স্যার। হ্যাঁ, যদি ইজ এর সাবজেক্ট বলে ধরো তাহলে বিপদ আছে। আসলে এই ইজ এর সাবজেক্ট হলো অ্যানি অ্যাটেম্পট, আর টু ফোর্স অর ওভার এমফাসাইজ ইট এইটুকু হলো অ্যাটেম্পটের ইনফিনিটিভ ফ্রেজ, যেটা অ্যাটেম্পটকে পোস্ট মডিফাই করতেছে। কিসের অ্যাটেম্পট? হোয়াট কাইন্ড অফ অ্যাটেম্পট? কিসের অ্যাটেম্পট? হ্যাঁ, টু ফোর্স অর ওভার এমফাসাইজ ইট। ইট মানে উইট কে বোঝানো হচ্ছে। তাহলে উইট কে ওভার এমফাসাইজ বা ফোর্স করার যে অ্যাটেম্পট, এই অ্যাটেম্পটটা কেমন হবে? ইজ বাউন্ড টু ডিটেক্ট। সেই অ্যাটেম্পটটাই ডিটেক্ট হয়ে যাবে ফ্রম ইটস এক্সিলেন্স। তার মানে এই দ্যাট থেকে শুরু করে এইটুকু হচ্ছে আমাদের একটা ক্লজ। ঠিক আছে তো? এই ইজ এর মেইন সাবজেক্টটা হলো অ্যানি অ্যাটেম্পট। আসলে অ্যানি অ্যাটেম্পট থেকে টু ফোর্স ইট পর্যন্ত এটা হচ্ছে সাবজেক্টের অংশ, আর ইজ বাউন্ড হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব এর অংশ, আর টু ডিটেক্ট ফ্রম ইটস এক্সিলেন্স এটা হচ্ছে আরেকটা ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব হচ্ছে, সেটা হলো ইজ, আর ইজ বাউন্ড হচ্ছে একটা প্যাসিভ ভয়েসেস, তাই তো অংশ। তাহলে এটা যদি হয় তাহলে আবার উইট ইজ পজেসড অফ সাচ আ সাটল ইন্টেলিজিবল কোয়ালিটি, এটা হলো আমাদের মেইন ক্লজ। তাহলে এই দ্যাট দিয়ে যে ক্লজটা শুরু হয়েছে, এই দ্যাটটা মেইনলি হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজের দ্যাট আমরা নাউন ক্লজ মার্কার পড়ছিলাম না? নাউন ক্লজ এরকম। তাহলে হুইচ ইজ পজেসড অফ সাচ আ সাটল ইন্টেলিজিবল ক্লজ। অনেকে কিন্তু দ্যাটটা দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ মনে করে ফেলতে পারে। অনেকে মনে করতে পারে এই দ্যাট ক্লজ দিয়ে কোয়ালিটিকে নির্দেশ করা হচ্ছে। আসলে কোয়ালিটিকে নির্দেশ করা হচ্ছে না, এটা আসলে নির্দেশ করা হচ্ছে সো দ্যাট এর মতো করে। সো দ্যাট আমরা যদি এই জায়গায় সাচের জায়গায়, আসলে এখানে মানে রিলেশনটা হচ্ছে সাচ দ্যাট এর সাথে রিলেশন। হ্যাঁ, সো দ্যাট বা সাচ দ্যাট মানে উইট ইজ পজেসড অফ সো এরকম আর কি। সো সাটল আর ট্যানজিবল কোয়ালিটি, সাচ আর ট্যানজিবল এন্ড ইনট্যানজিবল কোয়ালিটি এরকম আর কি স্যার। তাহলে এখানে সো দ্যাট বা সাচ দ্যাট এর মধ্যে সম্পর্ক। হ্যাঁ, এই জন্য এখানে ঘটনাটা ঘটেছে এই জায়গাতে। তাহলে আমাদের এখানে দুটো ক্লজ আছে, আশা করি তোমরা ধরতে পেরেছো, বেশ ভালো কথা। হ্যাঁ, তাহলে এইভাবে আচ্ছা, তো যাই হোক মোটামুটি আমরা এই কাজগুলো করে নিতে পারবো। তাহলে আজকে যেহেতু আমরা শুরু করব, এই শুরু করার টাইমটুকু আসলে আমাদের নাই, এই জন্য একটু প্রবলেম। আমরা বরং আজকে আর গ্রামারটা শুরু না করি, আমি তোমাদেরকে আজকে ক্লজ এবং ফ্রেজের, ঠিক আছে, সরি ক্লজ ফ্রেজ বলতেছি, বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের এবং ফ্রেজের যে ভিডিও ক্লাসগুলো আছে, সেই ভিডিও ক্লাসগুলো আমি তোমাদের এখন গ্রুপে শেয়ার করে দিব গুগল ক্লাসরুমে। তোমরা সবাই একটু আগামী 2 দিনের মধ্যে ভিডিও ক্লাসগুলো একটু দেখে নিবা, মনে থাকবে? ভিডিও ক্লাস আমরা যারা আগে তারা কি করব তাহলে? আগেরটা সবাই দেখবো না শুধু আপনার শীটটা পড়বো? সেটা তোমাদের ব্যাপার, সেটা তোমরা কি করবা তোমাদের ব্যাপার। তুমি যদি মনে করছো আমি পারি, তাহলে তুমি অন্য কিছু করবা, আর যদি মনে হয় না আমার একটু রিভিশন করা দরকার, তুমিও দেখবা, ঠিক আছে? এখন তোমার কোয়ালিটি তো একটু রিভিশন করার দরকার আছে। হ্যাঁ, তাহলে তুমি করবা, সেটা তোমার ব্যাপার, আমি তো বলতে পারবো না। তুমি যারা পারবে না তাদের জন্য কি হবে? আচ্ছা, তাহলে দেখো এই যে 10 মিনিট আছে, এই 10 মিনিটে আমরা এই 11 নম্বর প্যাসেজটাকে একটু সবাই পড়ি। প্রথমত আমরা একটু কোশ্চেনগুলো, আচ্ছা কোশ্চেনগুলো পরে দেখি, কারণ কোশ্চেন আনসারগুলো যেহেতু দেওয়া আছে ওখানে দেখতে গেলে সমস্যা, আলাদাগুলো থাকলে ভালো হতো। তাহলে 5 থেকে 7 মিনিট সময় দিলাম, সবাই একটু এই প্যাসেজটা পড়ে ফেলো। আচ্ছা, সবাই শেষ করেছো? জি স্যার। আচ্ছা, কিছু বোঝা গেল? জি স্যার, মেসেজটা সোজা। হ্যাঁ, কিন্তু সেন্টেন্সের কারিকুলাম একটু বেশি নাকি? জি স্যার। এটা অ্যাডভান্স রাইটিং বলা হয়। আমরা সিম্পলি যেমন লিখি, সেন্টেন্স স্ট্রাকচার ফুল লেখার চেষ্টা করি, এটা করি ওটা করি, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি কেটে সেটে অনেকগুলো তথ্য একবারে দিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যেগুলো আমরা হয়তো এই একটা সেন্টেন্সকেই হয়তো 5-7টা সেন্টেন্সে রূপান্তর করতে পারতাম। তো কোথাও কি বুঝতে অসুবিধা আছে যেটা আমাকে বোঝানোর দরকার, বা তোমরা বুঝে গেছো অলরেডি? একটু সবাই বলো দেখি, বুঝেছো নাকি আমারে বোঝাই দিতে হবে একটু? সেন্টেন্স প্যাসেজটা বুঝেছি, এতে সমস্যা নেই। আচ্ছা, তো ঠিক আছে, আমি দেখো একবার একটু ধরাই দিই যে আসলে কিভাবে সেন্টেন্সগুলো হয়েছে, যদি প্যাসেজ বুঝতে অসুবিধা না হয়। তো আমি একটু দেখাই দিচ্ছি। বুঝে দেখো, দ্য ফাংশন অফ এডুকেশন, এটা হলো সাবজেক্ট নাকি? ইজ হচ্ছে আমাদের মেইন ভার্ব। টু হেল্প ইউ ফ্রম চাইল্ডহুড, নট টু ইমিটেট এনিবডি বাট
টু বি ইয়োরসেলফ অল দ্য টাইম। তাহলে শিক্ষার ফাংশনটা কি? শিক্ষার যদি প্রশ্ন থাকে হোয়াট ইজ দ্য ফাংশন অফ এডুকেশন, তাহলে শিক্ষার উদ্দেশ্য কি? ছোটবেলা থেকেই তোমাকে অন্যকে ইমিটেট করতে সাহায্য করা, নাকি সবসময় তোমার মতো হতে চাওয়াকে সাহায্য করা? সবসময় নিজের মতো টু বি ইয়োরসেলফ মানে তুমি যেমন তেমনটা হতে সাহায্য করে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে কি এমনটা হয়? নাকি আমি ওর মতো হতে চাই, আমি এর মতো হতে চাই? হয় না, আমরা সবসময় অন্যকে ইমিটেট করার মতো করে কাজ করি। তাই বলতে শিক্ষার উদ্দেশ্য অন্যকে ইমিটেট করা না, বরং নিজে হয়ে ওঠা, আমার যা চাওয়া আমার যা পাওয়া এইটাকে বুঝতে পারা এবং সেভাবে কাজ করা। এইটুকু হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। কিন্তু হ্যাঁ, ফাংশনটা কি? তাহলে ফাংশন হচ্ছে এই ইনফিনিটিভ ফ্রেজ, হ্যাঁ, টু হেল্প ইউ ফ্রম চাইল্ডহুড থেকে তোমাকে সাহায্য করা কি করতে? নট টু ইমিটেট এনিবডি বাট টু বি ইয়োরসেলফ অল দ্য টাইম। এখানে দুটো ইনফিনিটিভ ফ্রেজ আছে টোটাল। একটা হচ্ছে টু হেল্প ইউ ফ্রম দ্য চাইল্ডহুড, আর হচ্ছে কি করতে সাহায্য করা সেটা নট টু ইমিটেট এনিবডি, কাউকে ইমিটেট করতে সাহায্য করা না, বাট টু বি ইয়োরসেলফ অল দ্য টাইম, কিন্তু সবসময় নিজের মতো হওয়াটাকে সাহায্য করা। এন্ড দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং টু ডু। আর এটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। কোনটা কঠিন কাজ? হ্যাঁ, বলছে কঠিন কাজটা হলো এখানে যে দেখো কোলন দেওয়া আছে না, কোলনের পরেই মেনলি এখানে বলে দেওয়া আছে যে দিস ইজ দ্য মোর ডিফিকাল্ট থিং টু ডু। কোনটা? অলওয়েজ টু বি হোয়াট ইউ আর এন্ড আন্ডারস্ট্যান্ড ইট। তাহলে সবসময় তুমি যেমন তেমনটা হওয়া এবং সেটাকে বুঝতে পারাটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। সেটা তুমি যেমনই হও না কেন, whether you are ugly or beautiful, তুমি সুন্দরী হও আর অসুন্দরী হও, whether you are envious or jealous, তুমি ঈর্ষান্বিত হও অথবা হিংসাত্মক হও না কেন, তুমি যেমনই হও না কেন, তাই না? কিন্তু সবসময় তুমি যেমনটা তেমনটা থাকা বা তেমনটা হওয়া এবং নিজেকে বুঝতে পারাটা সবসময় কঠিন। আসলে কি আমরা সবসময় নিজেকে বুঝে চলি, নাকি নিজের কাছে নিজেকে ঠকিয়ে চলি? কোনটা? নিজের কাছে নিজে ঠকি আমরা সবসময়। কারণ আমার ভিতরে হিংসা আছে, তারপরে আমি মানুষকে বোঝাতে চেষ্টা করি আমার মতো ভালো মানুষ কেউ নাই, তাই তো? আমি হয়তোবা অনেকটা নির্বোধ হতে পারি, তারপরে মানুষের সামনে দেখাই আমার মতো বুদ্ধিমান আর কেউ নাই। হ্যাঁ, মানে আমরা সবসময় আমি যেমন সেটা কিন্তু আমরা সবসময় তুলে ধরতে পারি না। যদি তাই হতো না, তাহলে আমাদের হিংসাত্মক রোগটাই বেশি উঠে আসতো। তার জন্য বলা হচ্ছে টু বি ইয়োরসেলফ ইজ ভেরি ডিফিকাল্ট। তাহলে টু বি ইয়োরসেলফ এটা হচ্ছে দেখো নাউন ফ্রেজ না, মানে ইনফিনিটিভ ফ্রেজ, সেটা হয়ে গেছে নাউনের জায়গায় বসছে। কোনটা কঠিন সবচেয়ে? টু বি ইয়োরসেলফ ইজ ভেরি ডিফিকাল্ট, মানে সাবজেক্ট লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। চিন্তা করো, এটুকু দিয়ে কিন্তু আমাদের সেন্টেন্স হয়ে গেছে। তাহলে ইনফিনিটিভ হচ্ছে টু বি ইয়োরসেলফ, এটা হচ্ছে সাবজেক্টে আছে, ইজ ভেরি ডিফিকাল্ট, তাহলে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর ভেরি ডিফিকাল্ট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে টু বি ইয়োরসেলফ, নিজে হয়ে ওঠা, এত কঠিন কেন? কেন কঠিন? বিকজ ইউ থিঙ্ক দ্যাট, তুমি মনে করো যে হোয়াট ইউ আর ইজ ইগনোবল। কারণ তুমি সবসময় মনে করো যে তুমিটা যেমন তেমনটা আসলে সবাই গ্রহণ করে না। সবসময় ইগনোবল মানে কি? অবজ্ঞার বা ঘৃণা। তার জন্য আমরা সবসময় নিজেকে লুকিয়ে চলি। আমি যেমন তেমনটা আমরা সবসময় প্রকাশ করি না নিজেকে। বাইরে যাওয়ার আগে একটু সেপ টেপ করে নিই, চুলটা কাটিয়ে নিই, ঠিক আছে তো, একটু সুন্দর ড্রেস আপ করে নিই, কিন্তু ঘরের ভিতরে আমি কেমন ভাবে থাকি, কেমন এলোমেলো থাকি, সেটা যেন মানুষ জানতে না পারে। একইভাবে যখন বাড়িতে গেস্ট আসবে, তখন আমি ঘর টর গুছিয়ে সুন্দর করে রাখতেছি, মানুষ এসে দেখলো আরে আমি তো খুব সেমসাম ব্যক্তি না। কারণ আমি যেমনটা আছি তেমন দেখলে কি সমস্যা ছিল? আমি মনে করি যে আমি যেমনটা আছি তেমনটা যদি মানুষ দেখে ফেলে, তাহলে তো মানুষ আমাকে ছোট মনে করবে, খারাপ মনে করবে। এই জন্যই সবসময় আমি যেমনটা, আমি সবসময় তেমনটা থাকতে পারি না। আমি আমার স্টুডেন্টদের সামনে আমি সাধারণত যেভাবে কথা বলি সেইভাবে তো কথা বলি না। কারণ আমি যখন খুবই সাবলীল ভাবে কথা বলি তখন আমার আঞ্চলিকতা থাকে। কিন্তু তোমাদের সাথে যখন কথা বলছি, এখানে কি আমার কোনো আঞ্চলিকতা আছে খুব বেশি? তোমরা কিন্তু বুঝতে পারছো না। তার মানে আমি লুকিয়ে চলছি, আমি আমাকে নিজেকে কিন্তু উপস্থাপন করছি না সরাসরি। কিন্তু যখন আমি আমার বাড়ির লোকের সাথে কথা, যেমন আমেনা খুব সুন্দর করে কথা বললো কক্সবাজারে ভাষায় না, বাসার লোকের সাথে কথা বলে, কিন্তু আমার সাথে কথা বলতে গেলে তো এগুলো এরকম কথা হচ্ছে না, নাকি আমেনা? জি স্যার, একটু বেঁচে যায় মাত্র। এখনই ওই যে তাহলে কেন এটা কঠিন? কারণ আমরা যা তা মনে করি যে এটা ইগনোবল এন্ড দ্যাট, এবং আরো মনে করি যে ইফ ইউ কুড অনলি চেঞ্জ হোয়াট ইউ আর ইনটু সামথিং নোবেল, আমরা মনে করি যে আমরা যা তাকে যদি একটু চেঞ্জ করে একটু মহৎ করতে পারি, ইট উড বি মার্ভেলাস, তাহলে খুব ভালো হবে। যে আমি যদি একটু চেঞ্জ করতে পারতাম, নিজেকে একটু ভদ্র বানাতে পারতাম। কারণ আমি সবসময় নিজেকে অভদ্রই মনে করতেছি, আমি নিজেকে অশিক্ষিত মনে করতেছি, আমি নিজেকে বোকা মনে করতেছি। হ্যাঁ,
কিন্তু যদি আমরা সবসময় এটাই মনে করি যে আমরা যদি নিজেকে একটু বেশ নোবেল বানাতে পারতাম এটা খুব চমৎকার হতো, কিন্তু আসলে বাট দ্যাট নেভার হ্যাপেন্স, কিন্তু এটা লুকিয়ে চুরিয়ে হয়, কিন্তু সবসময় এটা ঘটে না। আমরা কি সবসময় নিজেকে পরিবর্তন করতে পারি? আসলে পারি না। তাই বলছে হোয়ারএজ, কিন্তু অন্যদিকে ইফ ইউ লুক অ্যাট ইউ অ্যাকচুয়ালি, দেখো ইফ ইউ লুক অ্যাট ইউ অ্যাকচুয়ালি আর, তুমি যেমন তেমন ভাবে যদি তোমার দিকে তাকাও and understand it, এবং যদি নিজেকে বোঝার চেষ্টা করো যে তুমি কেমন, then it is that very understanding there is a transformation। অতএব তুমি যে তোমাকে বুঝতে শিখেছো, এই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই রয়েছে একটা ট্রান্সফরমেশন, যে তুমি আসলে তুমি এক্সেপশনাল একজন ব্যক্তি, সৃষ্টিকর্তা তোমাকে এক্সেপশনালি তৈরি করেছে। হ্যাঁ, তুমি এই জিনিসটা পছন্দ করো, এই খাবারটা পছন্দ করো, এই কাজটা করতে পছন্দ করো, তো তুমি তাই করো, তুমি হচ্ছে এক্সেপশনাল। তাই তো, আর যখন তুমি তোমার এই আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে পেরেছো যে তুমি এক্সেপশনাল, তখনই হচ্ছে কি দেয়ার ইজ এ ট্রান্সফরমেশন। তাহলে ট্রান্সফরমেশনটা কখন হবে? যখন তুমিটা কেমন এটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে, তখনই তোমার ভিতরে একটা পরিবর্তন আসবে। যতক্ষণ না আমরা নিজেকে বুঝতেছি, নিজের কাছে আন্ডারস্ট্যান্ড করতে পারছি, ততক্ষণ মধ্যে ট্রান্সফরমেশন হবে না। সো ফ্রিডম লাইজ, দেখো অতএব স্বাধীনতা সেখানে আছে, মানে সেখানে নেই আর কি, নট আছে, তাই তো? তাহলে ফ্রিডম লাইজ নট ইন ট্রাইং টু বিকাম সামথিং ডিফারেন্ট। তাহলে স্বাধীনতা মানেই আসলে ভিন্ন কিছু হওয়া না, অথবা নর ইন ডুইং হোয়াট এভার ডু ইউ হ্যাপেন টু ফিল লাইক ডুইং, অথবা তুমি যা কিছু করতে চাচ্ছ সেটাকে করতে পারার মধ্যেই ফ্রিডম নেই। তাহলে ফ্রিডম কিসে আছে? আরো দেখো ফ্রিডম কিসে নেই? ইন ফলোইং দ্য অথরিটি অফ ট্রেডিশন, অথবা ট্রেডিশন ফলো করার মধ্যেই কিন্তু স্বাধীনতা নেই। তাহলে স্বাধীনতা নেই কিসের মধ্যে? অন্যরকম হতে চাওয়ার ভিতরে, অথবা তোমার যখন যা মন বলতেছে তাই করতে চাওয়ার ভিতরেই স্বাধীনতা নেই, অথবা অথরিটি বা ট্রেডিশন ফলো করার মধ্যেই আসলে ফ্রিডম নেই, তাই তো? সেটা অথরিটি ট্রেডিশনের হোক, অথরিটি ইয়োর প্যারেন্টসের হোক, অথবা অথরিটি অফ ইয়োর গুরু হোক। তাহলে যা বলতেছে সেটাকে অনুসরণ করার মধ্যেও কিন্তু ফ্রিডম নেই। তাহলে ফ্রিডম আসে কিসের মধ্যে? বাট ইন আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইউ আর ফ্রম মোমেন্ট টু মোমেন্ট। বরং তুমি প্রতিটা মুহূর্তে কেমন হয়ে উঠছো, তুমি তোমার বন্ধুর সামনে কেমন, তুমি তোমার বাবা মায়ের সামনে কেমন, তুমি তোমার টিচারের সামনে কেমন আচরণ করতেছো, এইটাকে বুঝে চলা এবং তোমাকে কেমন হওয়া উচিত ছিল ওই সময়ে সেটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারার মধ্যেই হচ্ছে সত্যিকারের স্বাধীনতা আছে। মানে নিজেকে সবচেয়ে বুঝতে পারার মধ্যে স্বাধীনতা, তাই তো? তুমি যদি নিজেকে বুঝতে পারো, বুঝতে শেখো, তখন দেখবা যে তুমি আর অন্য কাউকে নিয়ে ভাবতেছো না, তুমি যেমনটা তুমি তেমনটাই তোমাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবা। এতে তোমাকে ভালো বলুক আর মানুষ মন্দ বলুক না কেন, কারণ পৃথিবীতে একই জিনিসের বিভিন্ন জাত আছে না? বলো, পৃথিবীতে আম এক ধরনের ফল, তাই না? আম তো অনেক ফলের মধ্যে একটা ফল, নাকি? আম, তাই কি আম পৃথিবীতে এক ধরনের আছে? না স্যার, কত রকমের আম আছে। তেমনি পাখি একটা মনে করো পশু, তাহলে পাখি কি এক ধরনের আছে? আবার শালিক, যদি পাখির মধ্যে শালিক হয় তাহলে শালিক একটা পাখি, তার শালিকও কি এক ধরনের আছে? বলো। তেমনি বাঘ একটা পশু, কিন্তু বাঘ কি এক ধরনের আছে? বিভিন্ন ধরনের আছে। হাতি বিভিন্ন ধরনের আছে। তাহলে একই তো হলেও তার ভিতরে তেমনি মানুষ হিসাবে ভিন্নতা থাকতেই পারে। অতএব তুমি যখন তোমার ভিন্নতাটাকে বুঝতে শিখেছো, তখন তুমি অটোমেটিক অন্যের ভিন্নতাটাকেও কিন্তু স্বীকৃতি দিয়ে দিবা, যে আমি যেমন ভিন্ন ও তেমনি ভিন্ন হতেই পারে, সে কেন আমার মতো হবে, আমি বা তার মতো কেন হব। আর এই ভিন্নতাটা মেনে নেওয়ার মধ্যেই কিন্তু সমাজে শান্তির একটা ব্যাপার থাকে। সমাজে শান্তি তখনই হারায় যখন আমরা ভিন্নতাটাকে মেনে নিতে পারি না। সেটা ধর্মীয় ভিন্নতা হোক, সেটা খাবার দাবারের ভিন্নতা হোক, সেটা পোশাক আশাকের ভিন্নতা হোক, খেলাধুলার ভিন্নতা হোক, মানে প্রত্যেকটা জিনিসের ভিন্নতাটাকে যখন আমি মেনে নিতে পারছি না, আমি সবসময় বলছি যে কেন সে আমার মতো না, সেখানেই হচ্ছে সমস্যা। তাহলে তুমি কেন তার মতো না? ও যদি তোমার মতো না হয় তাহলে তুমি কেন তার মতো হচ্ছ না? তুমি হতে পারবা তার মতো না? তো তাহলে তুমি কেন আশা করতেছো যে সে তোমার মতো হবে? আর এই চাওয়াটাই হচ্ছে সবচেয়ে পরাধীনতার একটা চিহ্ন। আচ্ছা, তো যাও, এই হচ্ছে আমাদের প্যাসেজটা, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আমি তোমাদেরকে মোটামুটি এই প্যাসেজ রিলেটেড সময় দিলাম, ঠিক আছে? তো এই প্যাসেজ যতগুলো আছে সময় দিলাম হচ্ছে আমি 2 সপ্তাহ, ঠিক আছে? প্যাসেজগুলো পড়ে ফেলার জন্য 2 সপ্তাহ সময় দিয়ে দিলাম। এই 2 সপ্তাহ পরে একটা ক্লাস আমি নিব, যে ক্লাসে তোমরা যে প্যাসেজ যেখানে যা বুঝবা না সেইগুলো নিয়ে আমি আলোচনা করে দিব, ঠিক আছে? তাতে একটা দিন নষ্ট হবে, প্রতিদিন নষ্ট করার দরকার নেই, কারণ একটা পড়াতে গিয়ে আরেকটা প্যাসেজ পড়লে দেখা যাচ্ছে ওই টাইমটা আমি আর পাচ্ছি না, একবারে আলোচনা করা যাচ্ছে না।
এই জন্য আমি 2 সপ্তাহ টাইম দিলাম। এই 2 সপ্তাহের মধ্যে আমরা মোটামুটি গ্রামারটা আলোচনা করে ফেলবো এবং রাইটিং স্কিলস এর যে পার্ট 1 আছে, তাই তো, রাইটিং 1, ওখানে যে কোশ্চেন আনসার গুলো যেভাবে আছে এটা নিয়ে কিছুদিন আলোচনা করব, ঠিক আছে? আর এর ভিতরে তোমরা এই প্যাসেজ গুলো বাড়িতে নিজ নিজ দায়িত্বে পড়ে ফেলবা, ঠিক তো? জি স্যার। জি স্যার, ইনশাআল্লাহ। জি ওকে, তাহলে আগামী দিন আমাদের মেইন আলোচনা থাকবে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, ফ্রেজ এবং ক্লজের এই বিষয়গুলো নিয়ে। এতে যদি একটা বা দুটা ক্লাস আমরা ব্যয় করবো, এর থেকে বেশি না, ঠিক আছে? এর ভিতরে আমরা এই সেন্টেন্সগুলোকে ভাঙবো, ছাড়বো, আবার জোড়া লাগাবো, এরকম করে অন্তত ফ্রি হ্যান্ড রাইটিং এর আরেকটু স্টেপটাকে আমরা বাড়িয়ে নিব। মনে থাকবে? জি স্যার। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার আমাদের যে কোশ্চেন অ্যান্সার গুলো দিয়েছেন ওইগুলো কি আবারও আমাদেরকে এক্সামের আগে সময় দেওয়া হবে, এরকম 1 সপ্তাহ? এক্সামের আগে বলতে মানে স্যার আপনি যখন এক্সাম নেবেন, মানে আমি যে এক্সাম নিব, আপনি যে এক্সাম নিবেন, হ্যাঁ অবশ্যই সেটা তো এক্সাম আমি মোটামুটি 4-5 মাসের আগে নিচ্ছি না, কারণ আগে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ো, তারপর পরীক্ষা হবে। এখন জোরাজুরি চাপাচাপি করে মুখস্থ নেওয়ার মধ্যে আমি পক্ষপাতিতে না, হ্যাঁ ওগুলো আমি শেষের দিকে নিই। স্যার তাহলে এখন এমনিতে বুঝবো, হ্যাঁ বুঝে রাখবা, যদি কোনো সমস্যা থাকে এখনই আমি এটা পড়াই দিব, সেই পরের জন্য আর রেখে দিতে চাচ্ছি না আমি, ঠিক আছে তো? আমি এখনই একদম পড়াই দিচ্ছি। এখন বাকিটা তুমি যেভাবে পারো বিষয়টাকে বুঝে টুঝে নিয়ে আয়ত্ত করে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? হ্যাঁ, আবার তোমাদের ওই যে কলেজ রিলেটেড বিভিন্ন পরীক্ষা থাকে, অনেক সময় তোমরা চাও, এই জন্য আগে থেকে যেটা পড়ানো হয়ে যাবে সেটা আমি দিয়ে দিব, তোমরা নিজের মতো করে ফিনিশ করে রাখবা, ঠিক আছে? তারপরে মোটামুটি 50% হয়ে যাবে, তারপর থেকে আমি এক্সাম নেওয়া শুরু করব। আচ্ছা, আর কোনো কথা আছে কারো? স্যার মডেল কটা দিলেন পার্টের? সবগুলা পরবর্তী মডেল সব একদম শেষ পর্যন্ত 2 সপ্তাহ আমি লিখে দিব, একদম শেষ পর্যন্ত 33টা থাকলে 1 থেকে 33, ব্যাপারটা এরকম। এই জন্য 2 সপ্তাহ সময়, এই 2 সপ্তাহের ভিতরে তুমি প্যাসেজগুলো ধীরে সুস্থে বাড়িতে পড়বা, যেটা বুঝবা না সেটা দাগিয়ে রাখবা, দিয়ে তারপরে আমি ওই 2 সপ্তাহ পরে যে লাস্ট দিন হবে ওটা আমি ডেটটা দিয়ে দিব, ওই লাস্ট দিনের ক্লাসটা আমি নিব। ওই ক্লাসে আমি পুরো প্যাসেজগুলোর যে যে বিষয়গুলো আছে আমি আলোচনা করে দিব, ঠিক আছে? যদি আরো আধা ঘন্টা বেশি লাগে ওই একদিনই আমরা শেষ করব এটা। আচ্ছা, তো ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো। ওকে, গুড নাইট। স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা বলো। হ্যাঁ বলো। সরি কেটে দিলাম।